রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ ভূত.com-এ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ক্লিপের মাধ্যমে আসলে এইভাবে সুযোগ পাবো এবং আপনি বলেছেন যে আমার ঘটনা অনেক দর্শক, আপনার ভূত.com-এর অনেক দর্শক আমার ঘটনা পছন্দ করেছেন, আমি যেন আরও ঘটনা পাঠাই। তো ধন্যবাদ ভাইয়া আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই ভূত.com-এর প্রিয় লিসনার্সদের যারা আসলে আমাকে পছন্দ করে কমেন্টে জানিয়েছেন যেন আরও ঘটনা পাঠাই। সরাসরি আমি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমাদের এলাকায় দেবেনের আরা বলা হয় এটাকে, তবে এটা আরা বলতে দেবেনের একটা উনি একজন হিন্দু মানুষ। তার অনেক অর্থ সম্পদ ছিল, অর্থাৎ তিনি অনেক জমির মালিক ছিল। তার চোখ যতদূর দেখা যায় অতগুলো জমি এরকম ছিল, তিনি অনেক বড় লোক। তো ওনার একটা বাগান ছিল। তা ওই ওখানে কোনো চাষাবাদ না করতে করতে ওখানে বড় বড় বট গাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো ওই সময়ে একজন লোক ছিলেন, তিনিও হিন্দু মানুষ ছিলেন, মোহনলাল। এই মোহনলাল বাজারে মাছ বিক্রি করতেন, তিনি মাছ ধরতেন আর বিক্রি করতেন। তো একদিন তিনি বাজারে যায়, কিন্তু বাজারে যাওয়ার পর রাসেল ভাই ওনার কোনোভাবেই কোনো বেচা কেনা হয় না। পুরো মাছটাই তাকে ফেরত নিয়ে আসতে হবে, এরকম একটা অবস্থা। কোনোভাবেই তার বেচা কেনা হচ্ছে না। তারপর রাসেল ভাই ও চিন্তা করলো যে বেচা কেনা তো হচ্ছে না, সেদিন রাতের বাজারে। তো উনি বাজার থেকে বাড়ি আসতেছেন, ওই মাছগুলো ঘুরে নিয়ে আসতেছে। অল্প একটু বিক্রি হয়েছে, আর হয়নি। তো আসার সময় ওই যে আমি যে দেবেনের আরা বললাম, যেটা একটা ঘন জঙ্গলের বন, তো ওই পাশ দিয়ে আসতেছিলেন। আসার পর হঠাৎ তার সাইকেলের চেন পড়ে যায় এবং তিনি চেনটা ঠিকঠাক পরে করে নিল ওখানেই, নেওয়ার পর বাড়িতে চলে আসে। আসার পর রাসেল ভাই সে আসলে তার বউকে বলে যে আজকে মাছ বিক্রি হয় নাই, মাছগুলো সব ফ্রিজিং করো। তো তার বউ তার মাছের যে ডেচকি ছিল অর্থাৎ ড্যাগের মধ্যে মাছ নিয়ে যায়, সেই ড্যাগের মধ্যে থেকে একটি মাছও নেই। তারপর তিনি এটা অবাক হয়ে গেলেন যে এখানে মাছ নেই কেন। তারপর তিনি ভাবলেন হয়তো বা কোথাও হয়তো বা পড়ে গেছে, নাকি লাফ দিয়েই মনে হয় চলে গেছে মাছগুলো। তো তারপর বা কোনোভাবে পড়ছে নাকি, তিনি একটু সন্দেহাতীত, কিভাবে সম্ভব এটা হতে পারে রাসেল ভাই, তিনি চিন্তা করছেন এরকমটা তো হওয়ার কথা না। তারপর এটা নিয়ে চিন্তা করলেন না। তিনি তারপরে দিন আবারও বাজারে গেছেন মাছ নিয়ে। তবে মাছ গত দিনের মতো, গত হাটের মতো এবারও তার কোনো মাছ বিক্রি হয় নাই রাসেল ভাই। তিনি যখন আসতেছেন বাড়ি ফেরার পথে, ঠিক ওই দেবেনের আরা বাগানে হঠাৎ তিনজন মানুষের সঙ্গে তার দেখা হয়, যে মানুষদেরকে তিনি চিনতেন না। তো ওনাকে বলা হলো যে আসলে আপনি আপনি মাছ বিক্রি করতে পারেন নাই না, আপনি কি জানেন এই যে এখানে বাগানটা আছে, এই বাগানের ভিতরে বিশাল বড় একটা বাজার বসে, এখানে এই বাজারে আপনি মাছ বিক্রি করতে পারবেন, অনেক ভালো দাম পাবেন, আপনি আসিয়েন। বললো যে আপনি কিছু দূর 1 মিনিট 2 মিনিট হাঁটবেন, এরকম বললো যে কিছু দূর হাঁটার পর ভিতরে এই জায়গাটাতে আছে। তো উনি বললেন যে কিরে, বাগানের মধ্যে এত বড় একটা জঙ্গল, এর ভিতরে কিভাবে আসলে মাছ বিক্রি হয়? তো তিনি এই চিন্তা করে যে ঠিক আছে আমি কালকে আসবো, এটা বলে একটা মানুষ যেহেতু বলতেছে, 3 জন মানুষ তো আসাই যায়। তিনি তারপরের দিন মাছ নিয়ে সেই জঙ্গলের ভিতর ঢোকা শুরু করে, এবং তিনি একটু ঢোকার পর রাসেল ভাই তিনি দেখতে পায় যে ওখানে কিছুই দেখা যাচ্ছে না। তো উনি বলে কি রে, ওই জঙ্গলটা ভাই এমন ছিল যে আপনি যদি ঢোকার আপনি দিশাই পাবেন না যে আপনি কোন দিক দিয়ে বের হবেন, এত ঘন জঙ্গল আপনি বুঝতেই পারবেন না। তো উনি সে মাছ নিয়ে
কিছু দূর আগাতে থাকলেন তার দিক নির্দেশনা অনুযায়ী। তিনি আগার পরে দেখেন ভাই সেখানে বিশাল বড় একটা বাজার, ওখানে অনেক মানুষ কেনার জন্য সদাই করতেছেন, কিনতেছেন। হ্যাঁ, উনি তখন চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমি ওখানে যাই। তারপর রাসেল ভাই তিনি ওই বাজারে যান, এবং বাজারে যাওয়ার পর সেখানে তিনি ওখানে গেলেন। যাওয়ার পর বাজারে মাছ নিয়ে বসার পর মানুষ তার মাছ নিচ্ছে। হ্যাঁ, তারপর অনেক ভালো, বাজারের তুলনায় সে অনেক ভালো দামে মাছ বিক্রি করার পর তিনি বাসায় আসেন এবং তার অনেক লাভ হয়। তারপরে তিনি আবারও যান, ঠিক আবারও মাছ বিক্রি করেন। তো এরকম করতে করতে তিনি 2-3 দিন ওখানে এরকম করে মাছ বিক্রি করছেন রাসেল ভাই। টোটালি অনেক মানুষ আসছেন এবং কেনাকাটা অনেক ভালোই হয়, জমজমাট। তো ইনি করছেন কি, এই ব্যাপারটা কাউকে শেয়ার করেন নাই, কারণ অন্য মাঝিদের যদি তিনি শেয়ার করেন তাহলে হবে কি যে অনেকেই আসবে সেখানে মাছ আসলে বিক্রি করার জন্য, তাতে তার একটু লোকসান হয়ে যাবে বা কম বিক্রি হবে, এরকম একটা অবস্থা হবে। তো তারপর সে ব্যক্তি আর একবার সে মাছ ওখানে বিক্রি করতে যান। রাসেল ভাই যে পর্যায়ে তিনি যান, সেখানে গিয়ে দেখেন কোনো বাজারই কোনোদিন ছিল না, সেখানে কোনো বাজার নেই। তো তিনি একটু অপেক্ষা করছেন, এখানে বাজার নাই কেন। তো তিনি আসলে পুরো অবাক হয়ে গেলেন যে এখানে তো একটা বাজার থাকার কথা। তখন তিনি দেখছিলেন যে সেখানে হারিকেন জ্বলছে, বা হারিকেন দিয়ে মানুষ ওখানে বাজার সদাই করতো আর কি, যারা ওখানে বাজার করতো। আজকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। পরে তিনি রাসেল ভাই একটু অবাক হয়ে যায়। তারপর সেই দেখা ওই যে তিনজন তাকে এই জায়গাটার অনুসন্ধান দিয়েছিল। তো ওই 3 জনকে রাসেল ভাই ডাকার পর ওনারা তার সামনে আসতেছে। আসার পর রাসেল ভাই অদ্ভুত ঘটনা হচ্ছে, ওরা 3 জন একদম কাঁচা মাছ ওর কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করছে। পুরো কাঁচা মাছ, একদম জীবিত মাছ খেয়ে ফেলছে। এটা দেখার পর ওদের এরকম পিশাচের মতো কিছু আচরণ তিনি দেখতে পায়, বা জানোয়ারের মতো। তো তিনি সেখান থেকে ভাই আপনারা কি করছেন এটা, তার সাথে কোনো কথাই শুনছেন না, তারা খেয়ে যাচ্ছে। পরে সেই মাছগুলো ফালাই দিয়ে সে চলে আসে বাড়িতে, এবং বাড়িতে আসার পর তারপর তিনি চিন্তা করলেন যে না, যেহেতু একদিন মাছ বিক্রি হয়েছে, আমি আবার ওই যে ভালো দামে বিক্রি করছে তার তো লোভটা কাটতেছে না। তিনি আবারও মাছ নিয়ে যান যে আজকে দেখি সে বাজার বসছে কিনা। তারপর তিনি সেই বনের মধ্যে একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে ঢুকলেন এবং সেখানে গেলেন। যাওয়ার পর গতকালের মতো দেখলেন রাসেল ভাই সেখানে আবারও কোনো রকম দোকানপাট নেই। তিনি হতাশা হয়ে গেলেন, কয়দিন তো ভালোই বিক্রি হলো। তারপর রাসেল ভাই হঠাৎ দেখতে পারেন একটা বৃদ্ধ লোক, ওই যে দেবেন যার বাগান, তাকে দেখা যাচ্ছে তিনি আসছেন। তো ওনাকে দেখার পর বললেন যে চাচা, এখানে তো মাছ বিক্রি হইলো 2 দিন, এখন কেন জানি এখানে কোনো কিছু বিক্রি করার ওয়ে হচ্ছে না, বা কেউ নাই এখানে কেন? তখন বললেন যে তোমার মাছ বিক্রি করতে হবে, তুমি আর বাবা এখানে আসিও না। তোমাকে আমি একটা জাল দিচ্ছি, এই জাল দিয়ে মাছ মারলে তুমি দ্বিগুণ মাছ পাবে, কিন্তু তুমি মাছ বিক্রি করবে বাজারে, এখানে আর আসিও না। তো এটা শোনার পর তিনি তো একটু অবাকই হলেন, কেন এরকম করবে। তো তারপর তিনি বলেন ঠিক আছে, জালটা নিলেন। নেওয়ার পর তিনি সেখান থেকে চলে আসেন। আসার পর তার তো ওই যে একটা লোভ কাজ করতেছে যে যেহেতু এখানে মাছ বিক্রি হয়, আমি আবারও যাব সেখানে। রাসেল ভাই তিনি 3য়বারের মতো সেখানে যান, এবং তিনি চিন্তা করেন যে আজকে আমি শেষ তো দেখেই নেব। তো রাসেল ভাই তিনি আবারও সেই মাছ বিক্রি করতে সেখানে যায়, এবং যাওয়ার পর তিনি প্রচণ্ড
দেখতে পান যে মানে ওই যে তিনজন ব্যক্তি যিনি তাদের কাছ থেকে মাছ নিয়ে খাইছিলেন, মানে জোর জবরদস্তি তারা তেড়ে আসতেছে এবং তাদের মুখের আকৃতি একদম বাজে ছিল, চোখগুলো জল করছে, খুবই একটা খারাপ একটা পরিস্থিতিতে। একে একে ওই তিনজন ব্যক্তিও আগায় আসতেছে রাসেল ভাই, এবং সেই বুড়ো লোকটাও আগায় আসতেছে তার দিকে। মানে অদ্ভুত ধরনের একটা চিত্র তাদের মাঝে দেখা গেছে। এরকম হতে হতে হঠাৎ করে তার খুব কাছে চলে আসবে, রীতিমধ্যে তিনি সেন্সলেস হয়ে যান, সেখানে পড়ে যান। তারপর রাসেল ভাই উনি বহুদিন যাবৎ তিনি বোবা ছিলেন, কোনো কথাই বলতে পারতেন না। এরকম থাকার পর হঠাৎ কবিরাজ এবং বিভিন্ন ইয়ান্টের মাধ্যমে তিনি এক পর্যায়ে গিয়ে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর কথা বলতে পারেন, এবং তারপর তিনি শেয়ার করছিলেন যে এরকম ঘটনা। এবং তিনি রাসেল ভাই মানে ওই বাজারের মধ্যে তো যাতায়াত করছে কয়েকদিনে, যে পরিচয় হয়েছে, যাদের যাদের পরিচয় জানা গেছে, ওই যে তিনজন ব্যক্তি, তারপর একজন বুড়ো লোক, তাদের মানে ওই মানে বাজারে ওখানে তো সদাই বিক্রি হইতো, মানে মাছ বিক্রি হইতো, সবার পরিচয় জানতে যায়। আর গিয়ে দেখে তাদের মানে অনেক দিন আগত নিখোঁজ হয়ে গেছে, তারা অনেক দিন আগেই নিখোঁজ হয়ে গেছে। এবং তারা যদি রাসেল ভাই মানে এরকম হয়েছিল যে তারা নাকি নাকি একটা জঙ্গলে মাছ বিক্রি করতে যাইতেন, এবং মাছ বিক্রি করতে গিয়ে সেখানেই তারা আর কখনোই ফিরে আসেন নাই। মানে মৃত্যু লাশ যে পাওয়া যাবে সে লাশও পাওয়া যায়নি, তাদেরকে টোটালি আর কোনোদিনও পাওয়া যায়নি, ওখানে মাছ বিক্রি করতে যাইতো। এরকম করে তারপর এরকম তিনজন ব্যক্তি যে ছিলেন তাকে মাছ বিক্রি করতে ডাকতেন, ওখানে ডাকছিলেন। ওই তিনজনের খবর নেয় এবং মাছ বিক্রি করতে করতে কিছু মানুষের পরিচয় হয়, তাদের বাড়ির ঠিকানা জানা হয়। সেখানে গিয়েও শোনেন যে তারা সেমভাবে এরা মাঝি ছিল, তারা মাছ বিক্রি করতে যাইতো কোনো একটা জঙ্গলে, সেখানে অনেক দাম পাইতো, পরিবারের লোক এটা জানায়, কিন্তু তারপর থেকে তারা নিখোঁজ হয়, আর কোনোদিনও পাওয়া যায়নি। রাসেল ভাই এই ছিল আজকের ঘটনা। আশা করবো যে দর্শক কেমন প্রতিক্রিয়া জানায় এটা আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গ্রামের ঘটনা চাই এইটা অনেকবার শুনতে হয়েছে। তো আজকের যে সমস্ত ঘটনা শুনবেন, মানে মোস্ট অফ দ্য স্টোরিজ হচ্ছে গ্রামে খুব বেশি রকমের প্রচলিত। সো সেরকম একটা ঘটনা আমরা শুনবো আমাদের জান্নাতুল আপার কাছ থেকে। চলে যাই আমরা ঘটনায়। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে খুলনার ফুলতলা উপজেলার একটা গ্রামের ঘটনা। গ্রামের নাম আমি উল্লেখ করছি না। ঘটনাটা আমার ফুপির কাছ থেকে শোনা। আমার ফুপি শ্বশুরবাড়ি এখানে। তো ঘটনাটা হচ্ছে ওই গ্রামটা অনেক মানে গাছপালা দিয়ে ঢাকা, মানে আসলে গ্রামে মানে প্রচুর একটু জঙ্গল টাইপের। বেশ দিনের বেলাও ঝিঝি পোকার ডাক শোনা যায়, বিভিন্ন পাখির আওয়াজ আসে, আর রাতে তো কথাই নেই, রাতে আরো বেশ ভয়ঙ্কর লাগে। তো ঘটনাটা হচ্ছে, আর ওইখানে গ্রামের কাহিনী হচ্ছে কি, মোস্ট অফ দ্য বাড়িতেই হচ্ছে বাড়ির মধ্যেই একটা পুকুর থাকে, পুকুরের পাশে জঙ্গল থাকে, এবং বাড়ির যেসব লোকজন সাধারণত মারা যায় তাদের ওই বাড়ির মধ্যেই জঙ্গলে বা পুকুরের আশেপাশেই কবর দেওয়া হয়। মানে তার ওই যে প্রত্যেকটা বাড়িতে একটা জঙ্গল থাকে, এবং তারপরে সেখানেই তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয়, হ্যাঁ পারিবারিক এরকম। তো দেখতে গেলে যে রাস্তার দুই পাশ দিয়েই আপনি যেদিকেই যাবেন, রাস্তার দুই পাশ দিয়েই হচ্ছে বাড়ি আছে, এবং প্রত্যেকটা বাড়িতেই এরকম কিছু দূর পরপরই জঙ্গলের মধ্যে অনেক কবর আছে। তা ঘটনাটা হচ্ছে যে একটা বেশ 10-12 বছর আগের একটা ঘটনা। একটা ছেলে সুইসাইড করার পরে তাদের বাড়িতে এরকম পুকুর পাশেই তাকে কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার পর থেকে তাদের বাড়িতে ছোটখাটো এরকম অনেক ঘটনা ঘটে, যে দেখা যায় প্রায় দিন দেখা যায় যে রাতে, যেহেতু সুইসাইড করেছিল একটা ছেলে, কিন্তু রাতের বেলা একটা মেয়ের কণ্ঠে এসে তাদের বাড়ির বিভিন্ন সদস্যদের নাম ধরে ডাকা হয়। এবং সাধারণত আমরা জানি যে গ্রামের টয়লেট গুলো একটু বাইরে আর দূরে হয়, তো একটু রাত হলে টয়লেটে সবাই তো একা যায় না, এরকম ডাকে, বিভিন্ন জনের নাম ধরে এসে ডাকে যে আমি একটু টয়লেটে যাব, আমার ভয় করছে, আমার সঙ্গে একটু আসো। যদি কখনো বের হওয়ার পরে আর কাউকে দেখা যায় না। এরকম টুকিটাকি ঘটনায় ওই বাড়ির সদস্যরা অভ্যস্ত হয়ে যায়। ওই বাড়িটার বর্ণনা আমি একটু দিই, যে রাস্তা থেকে ডান হাতে নেমেই ওই বাড়িটা, এবং নেমেই প্রথমে তাদের দুইটা ঘর, থাকার ঘর, তারপরে একটা রান্নাঘর, তারপরে আরেকটা থাকার ঘর, তারপরে একটা গোয়ালঘর, এবং গোয়ালঘরের পাশে হচ্ছে পুকুর, এবং পুকুরের মানে গোয়ালঘরের পেছনে আর পুকুরের পাশে হচ্ছে ওই ছেলেটার কবর দেওয়া হয়। তো মেইনলি সাধারণত ওই প্রথমেই যে দুইটা থাকার ঘর ওখানেই সবাই থাকে, আর রান্নাঘরের পরে যে থাকার ঘরটা, ওই ঘরটায় কেউ মানে থাকতে পারে না। ওই ঘরে যদি কোনো লাইট দেওয়া হয়, লাইটটা খুব দ্রুত ফিউজ হয়ে যায়। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিবুল হাসান। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি বাছাই পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভূত এফএম এর সবচেয়ে বাছাইকৃত ইমেল এপিসোড গুলো
বাছাইকৃত গ্রামের ভয়ানক ঘটনাগুলো শুধুমাত্র এই চ্যানেলে পাবেন প্রত্যেকদিন রাত 10টায়। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র বাছাই পর্বগুলো শোনার জন্য। তো চলুন আমরা কথা বলবো আপনার সরাসরি বাছাই পর্ব। আর কি থাকতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো যখন ওই বাড়িরই একটা ছোট ছেলে, ছোট মানে ওই বাড়ির সে সদস্যদের মধ্যে ছোট, কিন্তু বেশ বড়, সে তার এখনো বিয়ে শাদী হয়নি, এরকম ভাইদের মধ্যে ছোট। উনি একদিন ওই রাতটা ওই ঘরে ঘুমাতে যায়, রাতে ঘুমাতে যাওয়ার পরে উনি ঘুমায়। তো দেখা যায় যে বেশ মাঝ রাতে, অনেক রাতে ঘুমের মধ্যে উনি বুঝতে পারছেন যে ওনাকে কেউ মারধর করছে। তো উনি ভাবেন যে হয়তো এটা আমি স্বপ্ন দেখছি বা বোবা ধরছে, এই ধরনের কোনো কিছু একটা। এরকম কিছুক্ষণ হওয়ার পরে উনি যখন খাট থেকে পড়ে যান তখন ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি রিয়েলাইজ করেন যে না, এটা তো বোবাও ধরেনি বা আমি স্বপ্নও দেখছি না। তখন উনি মানে ফিল করতে থাকেন যে ওনাকে অনেক মারধর করা হচ্ছে। উনি অনেক কষ্ট করে দরজা খুলে এবং উনি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যে উনি দরজা খুলে উঠানে এসে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তো ওনার চিৎকার শুনে ওনার আব্বা আম্মা অন্য ঘর থেকে বের হয়ে আসেন, এসে ওনাকে ঘরে নিয়ে যান। অনেক চেষ্টা করার পর ওনার যখন জ্ঞান ফেরে, উনি যখন তার আব্বা আম্মাকে ঘটনাটা বলেন, ওনার আব্বা আম্মা প্রথমে বিশ্বাস করেন না। ওনারা ভাবছেন যে হয়তো স্বপ্ন দেখছে বা বোবা ভূতে ধরছে, এই ধরনের কোনো কিছু একটা। তারপর এইভাবে চলতে থাকে, টুকটাক ঘটনা তো ঘটছে। পরে বেশ কয়েকদিন পরের একটা ঘটনা, যে ওনাদের বাড়িতে অনেক গেস্ট আসে, মানে ওনার বোনের হাজবেন্ডরা কোনো একটা অনুষ্ঠানের জন্য আসার পরে ওই দিন ওরকম থাকার প্রবলেম হয়। তো ওই দিন আর ওনার ছেলেকে না দিয়ে ওই ছেলের বাবা মা ওই ঘরটায় ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পরে ওনারা ঘুমায় আসছেন। অনেক রাত্রে ওনারা মানে এরকম মনে হচ্ছে যে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় বাতাস বৃষ্টি। এবং আমি একটা কথা মিস করে গেছি যে ওই গ্রামের অধিকাংশ ঘর হচ্ছে মাটির দেয়াল এবং চালটা হচ্ছে ইটের টালির চাল। তো মাটির দেয়ালের ঘরগুলাই হয় কি, যে যখন ঝড় বৃষ্টি দুইটাই একসঙ্গে হয়, অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে দেয়ালগুলা ভিজে নরম হয়ে যায়, আর বাতাসে তখন ভেঙে পড়ার অনেক সম্ভাবনা থাকে। এমন একটা পর্যায়ে ওনারা ঘরের মধ্যে বসে ওই হাজবেন্ড ওয়াইফ মানে এরকম একটা ওনারা বুঝতে পারছেন যে এখনই হয়তো ঘরটা ওনাদের উপর ভেঙে পড়বে। তো ওনারা স্বভাবতই একটু ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনারা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। যখন বাইরে বের হয়ে আসেন ওনারা অবাক হয়ে যান যে বাইরের আবহাওয়ার সাথে ওনারা ঘরে যেটা ফিল করছেন টোটালি ডিফারেন্ট। যে বাইরে কোনো কিছুই নেই, স্বাভাবিক পরিবেশ, না মেঘ না ঝড় বাতাস, কোনো কিছুই না। কিন্তু ওনারা ঘরের মধ্যে থেকে এরকমই ফিল করছিলেন যে বাইরে একদম ঝড় বৃষ্টি হয়ে সব দুমড়ে মুচড়ে গেছে, একেবারে এরকম একটা অবস্থা। তো তারপরে ওনারা আবার ঘরে যেয়ে দরজা বন্ধ না করে এবার দুজনে শুয়ে শুয়ে এখন চিন্তা করতে থাকেন যে ওনাদের ছেলে তাহলে যে এই ঘটনাটা বলছিল ওইটা হয়তো বা মিথ্যা বা অন্য কোনো কিছু না, হয়তো সে এরকমই কোনো কিছু ফিল করছে, তার সঙ্গে এরকমই কোনো একটা ঘটনা ঘটছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই সরাসরি ঘটনায়। এটা 2016 সালের জুন জুলাই মাসের ঘটনা। আমার থানায় প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে একটা পত্র আসলো। সেখানে আমার থানায় একটি প্রাচীন জমিদার বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ি সম্পর্কে সকল তথ্য আমাকে মানে এই ব্যাপারে সাহায্য করার কথা বলা হয়। ওই দিন রাতে আমি আমার থানার একজন সোর্স, তার নাম সুমন, তাকে ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, দেখুন স্যার, আমি ওই বাড়িটার সম্পর্কে এত কিছু জানি না, তবে হ্যাঁ, ওই বাড়িতে না যাওয়াই ভালো, কারণ ওই বাড়ির আশেপাশে প্রায় 2-4 মাইল এলাকায় কোনো জনবসতি নেই এবং বাড়িটি একটা ভূতুড়ে বাড়ি। আমি বললাম, না, এটা আদেশ, ওইসব ভূত টুত গুল্লি মারো, আমি আগামীকাল সকালে আসবো, তুমি তৈরি থাকবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমন বলল, ঠিক আছে স্যার। পরের দিন কাজে চাপে যেতে পারিনি। এর প্রায় 2-3 দিন পরে মোটর সাইকেল করে হঠাৎ একটা কাজে ওই এলাকায় যাই। ফিরে আসার আগে হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়লো। সাথে সাথে সুমনকে কল দিই। একটা মোটর বাইক নিয়ে সেও চলে আসে। তারপর দুজনে রওনা হই ওই বাড়ির উদ্দেশ্যে। বেলা প্রায় 1টা। আমি লক্ষ্য করলাম চারপাশে ফসলি জমি আছে, আর আমরা তার মাঝ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আরো কিছু জায়গা যাওয়ার পরে লক্ষ্য করলাম চারপাশে হালকা জঙ্গল এবং মানুষের চলাচল না থাকায় রাস্তায় স্পেস ছোট হয়ে আসছে। এরপর এক সময় আমরা ওই জমিদার বাড়িতে পৌঁছাই। দেখলাম বাড়ির সামনে 2টি বিশাল পুকুরের অস্তিত্ব আছে, যা এখন জঙ্গল ও কচুরি বানায় ভরপুর। 2 পুকুরের মাঝ দিয়ে রাস্তা আছে এবং 10-15 ফুট পর পর পাথরের কারুকাজ করা কিছু উঁচু পিলার ছিল, যা সময় পরিক্রমায় জঙ্গলে পরিণত হয়েছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়িটা বেশ পুরনো, 100 থেকে 150 বছর আগের হবে। দীর্ঘকাল মানুষজন না থাকায় একটা পুরো বাড়ির মতো লাগছে এবং আশেপাশের পরিবেশ বেশ নির্জন। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে
সোর্স সুমন বারণ করলো। আমি বললাম, আরে এখন দিন আর আকাশে সূর্য আছে, তোমার ওই ভূত দিনের আলোয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে আমি সুমনকে নিয়ে বাড়ির বারান্দায় প্রবেশ করি এবং সাথে সাথে অনুভব করি বাইরের আবহাওয়ার সাথে এর কোনো মিল নেই। একদম ঠান্ডা এবং এক নীরব পরিবেশ। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম, দেখলাম ফার্ন জাতীয় উদ্ভিদের কারণে সিঁড়ির তেমন কোনো অস্তিত্ব নেই। দোতলায় বারান্দায় এসে দাঁড়িয়ে অনুভব করলাম একই পরিবেশ, ঠান্ডা, নির্জন। কিছুক্ষণ পরে সুমন বলল, চলেন স্যার যাই। আমি কিছু না বলে বেরিয়ে পড়লাম এবং ফিরে আসলাম থানায়। থানায় এসে ওই প্রত্নতাত্ত্বিক বিভাগের পত্র বের করে ভালো করে পড়ে দেখলাম তারা বাড়িটার সংস্কার করতে চায় এবং এই বাড়িটা ঘিরে তাদের একটি পরিকল্পনা আছে। এর প্রায় 10 দিন পরে দুজন লোক আসলো, তারা ওই বাড়িটায় যেতে চায়। সেই জন্য আমাকে থানা থেকে সাহায্য চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আমাকে ডাকলেন। আমি ওনাকে আমার পরিদর্শন সম্পর্কে অবহিত করলাম এবং উনি আমাকে বললেন, যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছেন তাই আগামীকাল আপনি সময় করে একবার ওনাদের নিয়ে যাবেন। ওনারা ওই জায়গাটি পরিদর্শনে এসেছেন। আমি বললাম, ওকে স্যার বলে আমি ওনাদের সাথে কথা বলি। ওরা আমার ফোন নাম্বার নিল এবং বলল কাল ফোন করবে। পরদিন সকাল 11টায় তারা আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু একটা বিশেষ কাজ থাকায় আমি বিকাল 3টায় যাব বলি। ওরা রাজি হলো। উল্লেখ্য ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না। তারপর ঠিক সময়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সাথে থানার একজন কনস্টেবল নেই, ওর নাম তুষার। প্রায় 4টায় ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই। উল্লেখ্য আমাদের 2টি মোটর বাইক করে আমরা ওই জায়গায় যাই। যেহেতু 4টা হয়ে গেছে তাই আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে। একটা কথা বলতে ভুলে গেছি, যারা আমার সাথে ছিলেন তাদের একজনের নাম রাজু আহমেদ এবং একজন আব্দুল লতিফ। যাই হোক, জমিদার বাড়ির পুকুরের পানিতে উযু করে একটু ভালো জায়গা দেখে 3জনেই নামাজ আদায় করলাম। নামাজের শেষে লক্ষ্য করলাম আকাশ মেঘলা। আমার সাথে থাকা পুলিশ সদস্য তুষার প্রশ্ন করলো, স্যার কবে শেষ হবে? কবে শেষ হবে? আকাশের অবস্থা ভালো নয়, ওদের বলুন তাড়াতাড়ি শেষ করতে। আমি দেখলাম ওরা দুজন দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমি ইশারায় আকাশের অবস্থা ও চলে যাওয়ার অনুরোধ করলাম। ওরা ইশারায় সায় দিল। অনুভব করলাম বৃষ্টি হতে দেরি নেই। ততক্ষণে একটু একটু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। আরম্ভ হলো প্রচন্ড বৃষ্টি। দেরি না করে সাইকেল 2টি বারান্দায় নিয়ে গেলাম। প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ। মুহূর্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হলো। আমি ও তুষার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দোতলায় গিয়ে ওদের সাথে মিলিত হলাম। দেখলাম ওদের চোখেও ভয়ের ছাপ। সন্ধ্যা হয়নি, তারপরও রাতের মতো অন্ধকার। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। বৃষ্টি কমেই বেড়ে চলছে এবং এর মধ্যেই বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওদের বললাম মাগরিবের নামাজ পড়ে রওনা দিব, আর ততক্ষণে বৃষ্টিও কমে যাবে। মাগরিবের নামাজ শেষ করলাম, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। আমি প্রাচীন জমিদার বাড়িতে আমরা 4জন হঠাৎ শুনলাম পিছনের দরজায় কেউ নক করছে। আমরা 4জন একে অন্যের দিকে তাকিয়ে আছি। আমরা অবাক। এই নির্জন জনমানবহীন বাড়িতে আমরা 4জন ছাড়া আর কে থাকতে পারে? তারপর লক্ষ্য করলাম একটা জানালা ধপাস করে খুলে গেল এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই ঘরের মধ্যে আলো জ্বলছে। আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নিচে চলে এলাম। চিন্তা করলাম বৃষ্টি যতই হোক না কেন আমরা সাইকেল করে চলে যাব। আর আমি মোটরসাইকেলে উঠে আমি স্টার্ট দিলাম। ওরাও স্টার্ট দিতে চাইলো, কিন্তু ওদের মোটরসাইকেল কোনোভাবেই চালু হচ্ছিল না। আর আমার মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। শত চেষ্টা করেও মোটর বাইক চালু করতে পারলাম না। বুঝতে বাকি রইল না আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। রাত তখন 8টা। আমাদের সকলের সাথে মোবাইল ফোন ছিল। আমরা তা দিয়ে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু তাতেও বিফল হলাম। ফোনে সিগন্যাল নেই। আধুনিক সভ্যতার এই যুগে আমরা যোগাযোগবিহীন সবাই বসে পড়লাম। ঠিক তখন সকালে অনুভব করলাম বাড়িটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। প্রথমে এক এক ঘরে আলো জ্বলে উঠল। আমরা লক্ষ্য করলাম জমিদার বাড়ির উঠোনের দিকে দেখলাম 10 থেকে 15 মৃতদেহ ফাঁসিতে ঝুলছে। আবার অনুভব করলাম ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ। বুঝলাম কয়েকজন নারী কাঁদছে। সে কি চিৎকার!
এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। দেখলাম লতিফ সাহেব জ্ঞান হারিয়েছেন। রইলাম আমরা তিনজন। চিন্তা করলাম যে করেই হোক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তুষার ও রাজু সাহেবকে বললাম সাইকেল উপর করে তা থেকে তেল বের করতে হবে। দেখলাম তারা নড়তেও ভয় পাচ্ছে। ধমক দিলাম, তারা উঠল। আমি কিছু শুকনো পাতা ও ডাল সংগ্রহ করলাম ঘরের ভেতর থেকে। এখন এসব ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। লতিফ সাহেবকে তুলে আনলাম বৃত্তের মাঝখানে। সাইকেলের তেলের মাঝে কিছু পাতা ও ডাল ঘষে তেল লাগিয়ে নিলাম। এবার আগুন জ্বালাবো। পকেট থেকে গ্যাস লাইট বের করেছি। তখন লক্ষ্য করলাম ওই আঙিনায় ফাঁসিতে ঝুলে থাকা মৃত শরীর একে একে রশি ছিঁড়ে নিচে পড়ছে এবং 5-6 সেকেন্ড পরে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আর ঘরের ভেতরে থাকা মহিলার কান্নার শব্দ আরো বিকট আকার ধারণ করেছে। পিছনে ফিরে দেখলাম 8-10 জন মানুষ সিঁড়ি বেয়ে উঠে আসছে। পরিস্থিতি সামলাতে আমি আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালালাম। সাথে সাথে জমিদার বাড়ির আলো নিভে গেল। আগুনের আলোয় আমি দেখলাম যে মহিলাগুলো উপরে উঠে আসছিল এবং যে পুরুষের একে চিৎকার করছিল তারা অদৃশ্য হয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে লতিফ সাহেবের জ্ঞান ফিরল। এবার অনুভব করলাম আশেপাশে কোনো অশুভ শক্তি নেই। প্রথমে আমি ওই বৃত্ত থেকে বেরিয়ে সাইকেল চালু করার চেষ্টা করি। 2-3 বার করার পরে, চেষ্টার পরে সেটা চালু হয়। এবার তুষার উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চেষ্টা করার পরে তার মোটর বাইকও চালু হয়ে গেল। এবার আমরা দুজনে ওদের নিয়ে রওনা দিলাম এবং আল্লাহর রহমতে ওই দিন বিপদ থেকে রক্ষা পেলাম। পরে ওই বাড়ির ইতিহাস জানতে পারি। ওটা ছিল এক মুসলিম জমিদার বাড়ি, যারা ইংরেজের তো আনুগত্য স্বীকার করতে অস্বীকার করে এবং একসময় ইংরেজরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে। জমিদার ও তার বাড়ির পুরুষদের ফাঁসির কাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ও বাড়ির মহিলাদের নির্যাতনের পরে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারে এবং এটাই ছিল ঘটনা। এই শুক্রবার আসতে চেয়েছিলাম, তবে ছুটি পাইনি। সময় করে যদি পারি কোনো এক শুক্রবারে স্টুডিওতে আসবো। আপনাকে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি কখনো না কখনো আপনি ছুটি পাবেন এবং চলে আসবেন। এবং আপনি বলছেন আপনার নাম বললে কোনো সমস্যা নেই, দ্যাটস ওয়াই আপনার নাম আমি আবারও বলছি গিয়াসউদ্দিন। থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে যাব ঘটনায় এবং আমাদের প্রথম যে অতিথি আছেন তার কাছে আপনার নামটা আপনি প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো এবং কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন। জি, শ্রোতাবিন্দুরা, আমি মোহাম্মদ হাফিজ, এসছি বয়ান থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা 10 বছর পূর্বে একটা ঘটনা। ঘটনার দিন রাতে আমাদের বাসায় কেউ ছিল না, শুধুমাত্র আমি এবং আমার বাবা। তো আমি রাতের বেলা রীতিমতো ঘুমাতে যাই এবং আমি একা ঘুমাই। বাসায় কেউ না থাকার কারণে আমি সামনের বারান্দায় শুই এবং আমার বাবা পিছনের বারান্দায় শুই। তো রাত্রবেলা হঠাৎ তখন 2টা 3টা এইরকম সময় হবে, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় এবং আমার সাধারণত রাতের বেলা ঘুম ভাঙে না, কিন্তু ওই দিনকার রাতে কি কারণে আমার ঘুম ভাঙে তা আমি বলতে পারবো না। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার রাতের ডান পাশে আমি দেখতে পাই, যখন আমি আমার ডান সাইডে ফিরি তখন দেখি যে একটা বাচ্চা আমার পাশে ঘুমানো, এবং বাচ্চাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করছে এরকম একটা বাচ্চা, এবং তার মাথায় কেউ হাত বুলিয়ে দিতেছে। তো এই ঘটনা দেখার পরে আমি আমার বাম পাশে তাকানোর পরে দেখতে পাই যে অনেক লম্বা একটা লোক তার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেছে। তো এখানে আমি বাচ্চাটা একটু বিবরণ দেই। বাচ্চাটা ছিল একটু শ্যামবর্ণের এবং তার মাথায় ছোট ছোট চুল ছিল, লাল চুল। আপনার বাচ্চাটার বয়স কিরকম ছিল? বাচ্চাটার বয়স আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা ওই দিনকার রাত্রেই জন্মগ্রহণ করছে, কিছুক্ষণের মধ্যে, নবজাতক একটা বাচ্চা এরকম একটা, এবং শীতের প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বোধহয় এরকম একটা ঘটনা ঘটছে। আচ্ছা। তো এখন যখন আমি আমার বাম পাশে তাকাই তখন দেখি যে প্রকাণ্ড একটা মানুষের মতো, লম্বায় হবে 60 থেকে 70 হাতের মতো। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাসার উপরে যে অংশগুলো ওইটা ভেদ করে আকাশের অনেকটা অব্দি তার উচ্চতা চলে গেছে।
তো এই ঘটনাটা আমি দেখার পরে আমি আসলে ভয় পাই নাই ওই দিনকার রাতে, আমি ভয় পাই নাই, কিন্তু আমি তার থেকে বেশি অবাক হয়েছি এবং আমি রাগান্বিত হয়েছি অনেক। আমি রেগে গেছি যে আসলে আমি ঘুমানোর সময় তো আমার সাথে কাউকে নেই না তো, এবং আমি একা শুয়েছিলাম। আমার সাথে বাচ্চা আসলো কিভাবে, তাও আমার শরীরের একদম ডান সাইডে একদম ঘেঁষাঘেঁষি করে শোয়া, তার বুকের উপরে কাঁথা ছিল আমার মতো। তো এইটা দেখার পরে আমি প্রচুর পরিমাণে আসলে রেগে যাওয়ার পরে যে ডিসাইড করি যে আমি আসলে এখন অ্যাকশনে যাব। এখন আমি ওই যে ভূতের বাচ্চা বা যাই হোক সেটা, তো ওইটা আমি অনেক ইয়াতে শক্তি সহকারে আমি তাকে আঘাত করব বা আক্রমণ করব। এই জিনিসটা আমি যখনই চিন্তা করলাম, আমি আমার মস্তিষ্ক ডিসাইড করলো যে আমি এখন অ্যাকশনে যাব। তো এই চিন্তাটা আমি জাস্ট ভাবছি, এর সাথে সাথে আমার 1 মিলি সেকেন্ডেরও কম সময় সে ওই যে প্রকাণ্ড সাইজের লম্বা যে লোকটা ও রিয়াকশনে চলে আসছে। তার বাম পাটা তুলে জাস্ট আমার ইয়াতে কোমরের উপরে রাখছে। যেই মাত্র কোমরের উপরে রাখলো তখন আমার সমস্ত শরীর অবশ, আমার সমস্ত শরীর তখন অবশ হয়ে গেছে। আমি হাত পা নাড়াইতে পারতেছি না, আমি কোনোভাবে কিছু করতে পারতেছি না। তখন আমি একটা এইরকম একটা সিচুয়েশনে আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিই, এই কারণে যে আমি এইরকম একটা সিচুয়েশন থেকে পরিত্রাণ বের হয়ে আসার জন্য আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করি। তো এইরকম চলতেছে। তখন আমি তো ওই সময় আমার আসলে ভূতের ভয় প্রচুর পরিমাণে ছিল, যার কারণে আমি রাতের বেলায় ঘুমানো যাওয়ার আগে আমি আমার বালিশের নিচে ধা রাখতাম। তো ভাই, গ্রামের মানুষ সাধারণত বিশ্বাস করে যে লোহা বা আগুন যদি সাথে থাকে তাহলে হয়তো ভূত বা প্রেত সাথে কিছু করতে পারে না। তো এই কারণে আমি ওই দাটা, বড় একটা দা নিয়ে ঘুমাইতাম। তো তখন আমি চিন্তা করি যে আমি যদি কোনোভাবে দাটা স্পর্শ করতে পারি বা ধরতে পারি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে। তো এরকম যখন আমি চিন্তা করি তখন ওই প্রকাণ্ড বড় যে সাইজের যে ইয়াটা ছিল, লোকটা ছিল, সে কি করলো, সে বাম হাতটা দিয়ে আমার বাম হাতের কবজিটা ধরে ফেলে। এবং আমি যেহেতু সোজা হয়ে ঘুমিয়েছিলাম, সোজা হয়ে বুকের উপরে হাত রেখে ঘুমাইছিলাম, তখন আমার মনে হইলো যে আমার বুকের উপরে কেউ 50 থেকে 60 ওজনের কিছু একটা ভারী বস্তু একটা চাপাই দিচ্ছে আমার বুকের উপরে। তখন তো এর আগেই তো আমার সমস্ত শরীর অবশ ছিল। তো এই যখন সে আমার বুকের উপরে চাপ দিল, হাতটা ধরলো, যখন একটা প্রেসার ক্রিয়েট হইলো, তখন আমার সমস্ত শরীর অবশ হয়ে যাইতেছে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে এবং আমি শ্বাস নিতে পারতেছিলাম না তখন। তো এই ঘটনার ভিতরে আমার কাছে মনে হয় না যে ওই ভূতটা বা লোকটা আমাকে কোন প্রকার ক্ষতি করবে বা আঘাত করবে, এরকম মনে হয় নাই। এতক্ষণ যা করছে, আমার কোমরের উপরে পা তুলে দিছে বা আমার হাতটা শক্ত করে ধরছে, এই সবকিছুই ছিল আত্মরক্ষামূলক। আসলে ভাই, ওই দিনকার রাত্রে আমি ছিলাম আক্রমণাত্মক যে আপনি সেখান থেকে বেঁচে আসবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা। একটা ইমেইলে চলে যাচ্ছে এবং আমাদের এই ইমেইলটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন। আসলে আশা করি ভালো আছেন। অনেক বিজি থাকার কারণে ভূত এফএম শোনা হয় না, তারপরও সময় বের করে ভূত এফএম শুনি। আমি একবার আপনার শোতে এসেছিলাম এবং এটা নর্থ যাত্রাবাড়ি থেকে তিনি পাঠিয়েছেন, নামটা লেখেন নিয়ে। আচ্ছা, ইট ওয়াজ নাইস মেমোরি ইন মাই লাইফ। রাসেল ভাই, আমার বাসা অনেক দূরে হওয়ায় শোতে এসে ঘটনা বলতে পারছি না। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তবে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া খুব রিসেন্ট এবং খুব পরিচিত এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যে বাসায় থাকি এই বাড়িটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বাড়িওয়ালার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আমি সেটা শেয়ার করছি। এবং রাসেল ভাই, আমার বাসাটা হচ্ছে নর্থ যাত্রাবাড়ি। এই বাড়িতে আমরা প্রায় 16 বছর আছি এবং বাড়িটা বেশ পুরনো এবং অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি করা এবং বাড়ির সামনেও বেশ বড় জায়গা আছে। আমরা এই বাড়িতে যখন উঠি তখন থেকেই রাতের বেলা অনেক অদ্ভুত শব্দ শোনা যেত। আমি ইগনোর করতাম এই ভেবে যে শব্দ হতেই পারে, কিন্তু তার পরের দিন কেন শব্দটা হতো ওপরের ফ্ল্যাটে। শব্দগুলো প্রতিদিন কেন, এবং শব্দটা ওপরের ফ্ল্যাটে হতো। শব্দগুলো এরকম যে কেউ যেন কিছু গুছাচ্ছে, ফ্লোরে বাড়ি দিচ্ছে, আবার মনে হতো কেউ যেন ঝাড়ু দিচ্ছে।
মনে হতো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি একদিন বিরক্ত হয়ে খোঁজ নিলাম ওপরের ফ্ল্যাটে, কিন্তু অবাক হলাম এই শুনে যে এই ফ্ল্যাটে যারা থাকে তারা ঠিক সেম শব্দ পায়। উনি বললেন এরকম শব্দ উনি প্রতিদিন, যা কিনা সেটা তাদের সাথে হয়ে থাকে, একই ঘটনা হয়ে থাকে তাদের সাথে। 4 তলার ওপরে আর কোনো ফ্ল্যাট নেই। 4 তলায় কেয়ারটেকারের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। অনেক কিছুই তারা দেখেছেন, কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না আদতেই এইগুলো সম্ভব কিনা। 4 তলায় মহিলা ও তার হাজব্যান্ড এবং তাদের 2 ছেলে তারা থাকতো, এবং তাদের ছোট একটি কাজের মেয়ে ছিল। মেয়েটা এই বাসায় আসার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে, কিন্তু বাসার লোকজন ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত ছিল না। একদিন রাতে আন্টি দেখতে পায় একটি ছোট মেয়ে বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অন্ধকারে বোঝা যাচ্ছিল না মেয়েটাকে। মেয়েটার পুরো মেয়েটাও কোনো সারা শব্দ দিচ্ছে না। মেয়েটা আস্তে করে বারান্দার কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আন্টি রুমের লাইট জ্বাললেই বারান্দায় গেলেন, এবং কিন্তু কেউ ছিল না সেখানে। দেখার ভুল ভেবে আন্টি ব্যাপারটা মাথায় নিলেন না। এরপরও অনেকবার একই জিনিস দেখেছেন তিনি। একটা সময় তারা বাসাটা ছেড়ে দেন। একদিন আমি বাসা ছেড়ে দেওয়ার ওপরে আমি বাসার ছেড়ে দেয়া ওপরে উঠেছি। আমি বুঝিনি কথাটার মানে। আমার মনে হয় যে জায়গাটা ছেড়ে গেছেন সেই জায়গা থেকে, এবং তিনি বলছেন যে সিক্রেট দেখলাম একজন দাঁড়িয়ে আছেন, এবং মুখে দাড়ি, ফর্সা চেহারা, এবং পরনে ব্ল্যাক কালারের জুব্বা, হাতে তসবিহ। আমি হঠাৎ দেখেই আটকে উঠি। পরে ওনাকে সালাম দেই। উনি সালামের উত্তর দিলেন এবং আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাকে বললেন, তোমার নাম হাসান। এরপর আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু আমার 3 তলায় যে থাকেন বড় ভাই দেখলাম উনি নামছেন না। বড় ভাই আমাকে বললেন ওনার বাসায় বেড়াতে আসছেন আমেরিকা থেকে, এবং সম্পর্কে মামা হন। দেখে মনে হচ্ছিল অনেক পরহেজগার মানুষ এবং অনেক কিছু জানেন। রাতের বেলা 3 তলার বড় ভাই আমাকে ডাক দিলেন, বললেন ওনার বাসায় আসার জন্য। আমি গেলাম, দেখলাম ভাইয়ের মামা এক রুমে মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ওই রুমে কারেন্ট নাই, আপনার মামা মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। ভাইয়া বললেন মামা কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে। বললাম কেমন কাজ ভাইয়া? মোমবাতি জ্বালিয়ে করছেন। কিছুক্ষণ পর মামা আসলেন। আমি আর ভাইয়া ড্রয়িং রুমে বসেছিলাম, এবং মামা আমাকে দেখে আগে সালাম দিলেন। তারপর ভাইকে বললেন যে এই বাড়িতে খারাপ কিছু নেই, তবে যা আছে তা কারো ক্ষতি করবে না। মামা যা বললেন আমি তাতে ভয় পেয়ে যাই। প্রায় প্রত্যেক বাড়িতেই নাকি থাকে। মামা আরো বললেন যে যারা আত্মহত্যা করে তাদের আত্মা এরকম ভাবে ঘোরাফেরা করে আর কি। এরা পৃথিবীতেই ঘোরাফেরা করে, এবং বাড়ির ছাদ এগুলোতে তারা বেশিরভাগ সময় নাকি আশ্রয় নেয়। আবার এই আত্মাগুলো নাকি মানুষকে খারাপ কাজে ব্যবহার করে, যাকে মানুষ খারাপ কাজে এই আত্মাগুলোকে ব্যবহার করে, যাকে ব্ল্যাক ম্যাজিক বলে। এরপর মামা তার একটা অভিজ্ঞতার কথা বললেন, যেটা ঘটেছিল আমেরিকায়। আমি বিশ্বাস করতে পারিনি যে এরকমও হয়ে থাকতে পারে তার সাথে কারোর সাথে। মামা যে শহরে থাকতেন আবাসিক এলাকা ছিল, এবং মামা যে বাড়িতে থাকতেন পাশের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ থাকতেন। এই 2 জনের কথা খুব কম, এরা এই 2 জন কথা খুব কম বলতো। মামা বুঝতে পারছিলেন যে প্রবলেম আছে এই 2 জনের, এবং তারা কেন কথা বলতে চান না কোনো ব্যাপারে, বা তারা কথা এত কম বলেন কেন। তাদের কথা বলার আগ্রহ না দেয় দেখে মামা আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলতেন। তবে মামা খেয়াল করতেন তাদের কাজকর্ম, এই সমস্ত কিছু, এবং ওই বাসায় আরো কেউ আসতো না কখনো। তাদের বাড়ির সামনে লেটার বক্সে লেটার এসে পড়ে থাকতো, কেউ নিত না। একদিন গভীর রাতে মামার ঘুম ভেঙে যায়। মামা ড্রয়িং রুমে আসেন এবং জানালা দিয়ে স্পষ্ট দেখতে পান পাশের বাড়ির সামনে থেকে সেই জিনিসগুলো, যেমন চেয়ার টেবিল বাতাসে ভাসছে, বাড়ির ভেতরে সব জিনিসপত্র এগুলো ভাসছে। এবং সবচাইতে অবাক করা ব্যাপার হলো যে লেটার বক্সে যে লেটার চিঠিগুলো ছিল সেগুলো বাড়ির দরজার সামনে ভাসছিল বা ভেসে ভেসে যাচ্ছিল, আর প্রচন্ড জোরে বাতাস বইছিল।
হইতে শুরু করছিল ওই সময়। মামা বিশ্বাস করতে পারছিলেন না এবং মামা আস্তে করে রুমে চলে গেলেন এবং পরদিন সকালে মামা খবরে দেখলেন যে কোথাও ঝড়ের কোনো নিউজ নেই। এবং তাহলে গতকাল রাতে কি ঘটেছিল? ওখানে তো ঝড় বয়ে গিয়েছিল, মামা এরকম দেখেছিলেন। এবং মামা ডিসাইড করে লেটার বক্সের চিঠিগুলো এবং চিঠিগুলোর কাজ এবং চিঠিগুলো কেনই বা এগুলো মানে পড়ে আছে তা দেখলেন, যা একদমই ভুল ডিসিশন ছিল। মামা বের হলেন এবং ওই বাড়ির সামনে থেকে চিঠির বাক্সের সামনে গেলেন এবং দেখলেন যে সবগুলো চিঠি বক্সে রয়েছে। মনে হয় না যে বক্সটা কাল রাতে কেউ খুলেছে বা সেই চিঠিগুলো সেখান থেকে সরে গেছে, এরকম কোনো কিছু মনে হয়নি। মামা একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরও মামা চিঠিগুলো নিলেন এবং চিঠিগুলো থেকে একটি খাম হাতে নিলেন এবং খামটা খুলে দেখলেন যে ভেতরে চিঠি লেখা নেই। আজব ব্যাপার, খালি একটা পেজ। খালি পেজ কেন? পরেরটা একই অবস্থা। তারপরেরটা খুলে দেখলেন 3 লাইনের কিছু একটা লেখা, কিন্তু কোন ভাষায় লেখা আছে তিনি বুঝলেন না। মামা একবার চিন্তা করলেন যে চিঠিগুলো ঘরে নিয়ে যাবেন এবং তারপরে তিনি দেখবেন। পরে মোবাইলে ছবি তুলে নিলেন এই চিঠিগুলোর এবং চিঠিগুলো খামে ভরে লেটার বক্সে রেখে যখনই তিনি মুভ করবেন ঠিক তখনই তার চোখ পড়ে ওই বাড়িতে। দেখলেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জানালা দিয়ে তাকে দেখছে। মামা অনেকটা ভয় পেয়েছেন। মামা ঘরে চলে আসেন। মামা আরো ভয় পেলেন। ওই হাজব্যান্ড ওয়াইফ ঠিক তখনও জানালা দিয়ে তাকিয়েছিল, অর্থাৎ তারা জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে মামাকে দেখছিল। মামা কিছু না ভেবে তার রুমে চলে যান। বিকেল বেলা মামা একটি কাজে বের হন। কাজ শেষ করে বাড়ি ফিরেছিলেন এবং গাড়ি তিনি নিজেই ড্রাইভ করছিলেন। গাড়ির ভেতরে এসি থাকা সত্ত্বেও মামার গরম লাগছিল। কেন গরম লাগছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। গাড়ি ড্রাইভ করার সময় তিনি খেয়াল করলেন যে জোরে বাতাস হচ্ছে। মামা এসি অফ করে গাড়ির জানালা খুলে দেন, কিন্তু এত বাতাস মামার শরীরে লাগছিল না। হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে তাকাতেই দেখলেন গাড়ির পেছনের সিটে সে হাজব্যান্ড ওয়াইফ বসে আছেন। মামা এতটাই ভয় পেয়ে যান, গাড়ি রাস্তার মাঝখানেই হার্ট ব্রেক করলেন এবং গাড়ি থেকে রাস্তার মাঝখানে তিনি বের হয়ে যান এবং রাস্তায় পুলিশ ছিল। পুলিশ মামার গাড়ির সামনে আসে। কোনো প্রবলেম হয়েছে কিনা জিজ্ঞেস করলে মামা কিছু বললেন না। মামাকে ঘাবড়াতে দেখে পুলিশ কিছুটা সন্দেহ করে বসে এবং গাড়ি চেক করে এবং মামাকে যেতে বলে। মামা বাড়ি আসলেন, দেখলেন ওই বাড়ির গেটে তালা মারা। কিছু না ভেবে মামা গাড়ি গ্যারাজে নিয়ে গেলেন এবং গ্যারাজে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে রুমের এসি অন করে ঘুমাতে যান। প্রচন্ড ঠান্ডা লাগার কারণে মামার ঘুম ভেঙে যায়। মামা ঘুমের চোখে এসির রিমোটটা নিয়ে এসিটা অফ করে দেন। তারপরও ঠান্ডায় কারণে তার আবার ঘুম ভেঙে যায়। মামা বুঝতে পারছিলেন না কেন এত ঠান্ডা লাগছে। মামা খাটে শুয়ে শোয়া অবস্থাতে দেখতে পান যে তার পায়ের সামনে 2 জন দাঁড়িয়ে আছেন। মামা দেখলেন তার পায়ের সামনে থাকা টেবিল ল্যাম্পটা তিনি জ্বালালেন এবং ল্যাম্প জ্বালানোর পর মামা কিছুই দেখতে পেলেন না। রুমের লাইট জ্বালালেন এবং দেখলেন তার টেবিলের ওপর সেই একটা চিঠি পড়ে আছে। এবার মামা অনেক ভয় পেয়ে যান। এরপর শুরু হয় তার বাড়ির ভেতরে ঝোড়ো বাতাস। এত জোরে বাতাস হচ্ছিল যেন ঘরের সব জিনিসপত্র মাটিতে পড়ে যাবে। মামা বহু কষ্টে টেলিফোন নিয়ে 911 কল দেন এবং পুলিশকে খুব দ্রুত আসতে বলেন। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়। তখন রুমে বাতাস হচ্ছিল। মামা দেখলেন তার ড্রয়িং রুমের সোফায় ওই হাজব্যান্ড ওয়াইফ বসে আছেন। এবার মামা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মামা জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ এসে দরজা ভেঙে মামাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর মামা প্রথমেই অভিযোগ করেন পুলিশ আসতে এত দেরি করলো কেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মামা পুলিশকে কল দেওয়ার 2 মিনিটের মাথায় পুলিশ চলে এসেছিল। মামার বাসার গেট অনেকক্ষণ নক করে। প্রায় 10 মিনিট অতিক্রম করার পর পুলিশ বাধ্য হয়ে গেট ভেঙে ভেতরে ঢোকে এবং মামাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। মামা পুলিশকে সব ঘটনা খুলে বলেন এবং পুলিশ খোঁজ নিয়ে দেখেন যে মামার পাশের বাড়িতে 10 থেকে 15 বছর ধরে তালা মারা অবস্থায় পড়েছে এবং লেটার বক্সে কোনো চিঠি নেই। এরকম নিউজ পুলিশ অনেকবার পেয়েছিল, তবে এবার পুলিশ মামাকে ওই বাড়িটি ছাড়তে বলেন। মামা পুলিশের সহায়তায় বাড়ি থেকে মালপত্র পিকআপ ভ্যানে ওঠান এবং যাওয়ার সময় মামা গাড়ির জানালা দিয়ে ওই বাড়িটার দিকে তাকান এবং দেখেন সে হাজব্যান্ড ওয়াইফ বাড়ির জানালার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মামার কাছ থেকে এই ঘটনা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মামা আরো বলেন যে মোবাইলে দেয়া ছবি, যে সমস্ত চিঠির ছবি তিনি তুলেছিলেন, ওই মোবাইলটি ওই দিনের পর তিনি আর খুঁজে পাননি।
এর কয়েকদিন পর মামা আমেরিকা চলে যান। মামা বলে গেছেন যে নেক্সট টাইম বাংলাদেশে আসলে ভূত এফএম শোতে তিনি আসবেন। আর আমরা যে বাড়ি থাকি ওই বাড়ির অদ্ভুত শব্দ এখন শুনেই যাচ্ছি, আজও শুনছি। আমরা পাশের ফ্ল্যাটের একটা ছোট ভাইকে ভাই একদিন আমাকে বললো যে ভাই কাল রাতে আমি সম্ভবত আমি শব্দ পেয়েছি, কে যেন নুপুর পরে বাড়ির নিচে হাঁটাহাঁটি করছিল। আমি বিশ্বাস করিনি। আসলে আমি একদিন রাতে বারান্দায় যাই সিগারেট খাবার জন্য, আমার একদম স্পষ্ট আমি শুনেছি এবং একজন মানে কেউ নুপুর পরে হাঁটাহাঁটি করছে, এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ বাসায় অহরহই শোনা যায়। তো এটাই ছিল ঘটনা এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা এবং আমাদের সঙ্গে নতুন একজন অতিথি এসে হাজির হয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি রনি, ধানমন্ডি থেকে এসেছি। ওকে রনি, আপনার ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি এটা আমার ফ্যামিলি বেস ঘটনা। আমার জন্মের আগ থেকে আমার ফ্যামিলির সাথে কিছু ঘটনা ঘটে গেছিল, আমি যেগুলো শুনছি বড় হওয়ার পর। আর আজকে যে ঘটনাগুলো আমি বলতে চাচ্ছি সেগুলো আমি নিজের চোখে দেখেছি। জি, যদি পরবর্তীতে সময় হয় আমি আগের ঘটনাগুলো আবার বলবো, যে নিজের চোখে দেখছি সেগুলো বলতেছি। জি, আমরা দেশের বাড়ি দিনাজপুর, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, একসঙ্গে আমার আপু চাচারা একসঙ্গে সবাই মিলে থাকে। আমার যে ঘটনাটা শুরু হয় সেটা 2011 সালে। আমার ছোট চাচু জব করতো রংপুরে। তো রংপুরে জব করতো। হঠাৎ একদিন ঘটনা শুরু হলো এখান থেকে। হঠাৎ একদিন ফোন আসলো যে চাচু অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা। তো ওনাকে রংপুর মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে। আমরা খবর পেয়ে গেলাম। বার্ন ইউনিটে ছিল। তো চাচুর একটা শরীরের একটা পার্ট ফুটাটা জ্বলে গেছিল, যেটা বয়লার বাস্ট হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। তো চাচু 2-3 দিন ছিল, তারপর থেকে কথা বলা শুরু করে। হঠাৎ করে কথা বলতে কষ্ট হয়েছিল, বাট যেটা বলতেছিল সেটা হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে, আর যে স্বপ্নটা আমি দেখছিলাম সে স্বপ্নটা সত্যি হয়ে গেল। যে স্বপ্নের কথাটা বলতেছিলাম এই স্বপ্নটা আমি পরে বলতেছি। তো বারবার এই একই কথা বলতেছিল যে স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। এভাবে 2-3 দিন অনেক কষ্ট থাকার পর চাচা 3 দিনের মাথায় মৃত্যুবরণ করেন। তো উনাকে রংপুর মেডিকেল থেকে আমরা বাসায় নিয়ে আসি, দিনাজপুরে নিয়ে আসি। তো যেদিন কবর দেই সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমরা কবর দাফন কাফন সব কমপ্লিট করার পর সন্ধ্যা হয়ে গেল। তো রাসেল ভাই, গ্রামাঞ্চলে একটা নিয়ম আছে, আপনাকে বলে রাখি, যে যে জায়গায় লাশকে ধৌত করার পর ধোয়ার পর রাখা হয় সেই জায়গায় সন্ধ্যাবেলা কিছু জ্বালানো হয়, যেমন মোমবাতি বা বিভিন্ন ধরনের অন্য কিছু। তো সেরকমই কবর দেওয়ার পর সন্ধ্যাবেলা আমি ওই আঙ্গিনার মধ্যে যেখানে চাচাকে গোসল করার পর রাখা হয়েছিল মোমবাতি জ্বালাতে যাব। এই সময় হঠাৎ করে আমার মনে হলো যে নিচ থেকে মাটিটা উপরে উঠে আসতেছে, লাইক ভূমিকম্প হলে যেরকম হয়। তো আমি ভয় পাইলাম, ভাবলাম যে আমি আমার একার সাথে এটা হচ্ছে নাকি সবার সঙ্গে জিনিসটা ফিল করতেছে। দেখলাম যে বাড়ির ভিতর থেকে, রুমের ভিতর থেকে সবাই বের হয়ে আসতেছে, বলতেছে যে বের হো ভূমিকম্প। তো সবাই সচরাচর ভূমিকম্প 2-1 সেকেন্ড থাকার পর সবাই স্বাভাবিক হলো। পরের দিনের ঘটনা, আমি বন্ধুদের সঙ্গে কথায় একটা কথা উঠলো যে তো চাচু তো মারা গেছিল। হ্যাঁ, তাই আমি কথা বললাম যে হ্যাঁ, তারপর আবার ভূমিকম্প হয়েছিল। তো ওরা বললো কই না তো, কালকে তো ভূমিকম্প হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তায় করলাম। বাসায় এসে বললাম যে এরকম। বাসায় ব্যাপারটা আমার কথা শোনার পর সবাই ইগনোর করলো, যে বাদ দে, ব্যাপার না, এগুলা বলতে হয় না, তুই অন্য জায়গায় মনোযোগ দে। সবাই আমাকে কোনো কিছু বলতেছিল না। তারপর একটা স্বপ্নের কথা চাচাকে জানি বললাম। আমি বললাম যে চাচু কোন স্বপ্নের কথা বলতেছে, আমাকে এটাও বলে না, সো ইগনোর করতে বলে। এভাবে 2011 সালের চাচার মৃত্যুর পর সবকিছু স্বাভাবিক। 2012 সালের ঘটনা, আমার দাদি অসুস্থ হলো, দাদিকে মেডিকেলে ভর্তি করানো হলো। দাদি সেই চাচার মতো একই অবস্থা, হসপিটালে ভর্তি হওয়ার পর বলে যে স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে, স্বপ্নটা খুবই ভয়ঙ্কর, খুব ভয় লাগে আমার, স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে, তোদের সাথে যেন এমন না হয়। স্বপ্নটা তখন আমি জানি না ব্যাপারটা কি। তো এইভাবে দাদি 2-3 দিন থাকলো হসপিটালে। ডক্টররা ধরতে পারে না কি সমস্যা, কি অসুখ, সবকিছু এক্সরে ইসিজি করে সবই ওকে, বাট ডে বাই ডে দাদির খুব অবস্থা খারাপ হয়। 3 দিনের পর এইভাবে দাদিও মারা যায়। তো মারা যাওয়ার আগেও দাদি একই কথা বলতেছিল যে স্বপ্নটা সত্যি হচ্ছে, তোরা সাবধানে থাকিস। সো মারা যখন গেল কাকতালীয় ভাবে ঘটনাটা, বা জানি না কিভাবে কি, ওই চাচা মারা যাওয়ার দিনের মতোই অবস্থা, বৃষ্টি হচ্ছে সারাদিন, সন্ধ্যার পর থেকে বৃষ্টি। আর ভাগ্যক্রমে আমি আবার মোমবাতি জ্বালাতে গেছি যে জায়গায় গোসলের পর দাদিকে রাখা হয়েছিল। এবং কি মোমবাতি জ্বালানোর পর হঠাৎ ওই একই রকম অনুভূতি, মনে হচ্ছে যে মাটিটা উপরে আসতেছে, ভূমিকম্প হচ্ছে। ঘটনাটা
আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা এর আগেও ঘটছে। আমি ভয়ও পাচ্ছি, আবার কি হচ্ছে না হচ্ছে সবকিছু মনে হচ্ছে এর আগেবার এই ঘটনাটা সেম ঘটছে, মানে কিছুই বুঝতেছিলাম না। আবার হঠাৎ করে আবার শুনলাম যে ভূমিকম্প ঠিক আগের বারের মতো। কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। পরের দিনের ঘটনা আবার আমি কথায় কথায় শুনলাম যে না, গতকালকে তো কোনো ভূমিকম্প হয় নাই। ঘটনাটা আমি আবারও ভয় পাইলাম। আমি এবার আমার ফ্যামিলিকে ব্যাপারটা জানতে চাইলাম যে ব্যাপারটা কি, কেন হচ্ছে, কেন, ওয়াই, রিজন। সো তখন আমি যেটা জানতে পারলাম ঘটনাটা হচ্ছে এরকম যে 15 বছর আগে আমার দাদু যখন মারা যায়, দাদুটা ছিল যমজ 2 ভাই। তো দাদু যমজ ভাই একই সাথে মারা যায়। এবং ওদের কথা এটা ছিল যে আমরা যদি মারা যাই, মানে আমরা যখন মারা যাব আমাদের কবরটা যেন এই জায়গায় দেওয়া হয়, মানে সেটা বলছিল যে বাড়ির পাশেই। তো তাদের কথা অনুযায়ী বাড়ির পাশে কবর দেওয়া হয় যমজ 2 দাদুকে। তারপর থেকে 15 বছর অনেক দিন পার হয়ে যাওয়ার পর বাড়ির কিছু পরিবেশ বদলে গেছে। যে জায়গায় কবর ছিল ওই জায়গায় রুম উঠে গেছে, কেউ খেয়াল করে নাই। তার উপর দিয়ে বাথরুমের কি বলে এটা, হাউস যাওয়ার রাস্তা পড়ে গেছে। আর স্বপ্নে যেটা বলতেছিল যে স্বপ্নে দেখতেছে খুব মর্মান্তিক স্বপ্নটা এরকম যে 2 দাদু, যমজ দাদু আসে চাচার মারা যাওয়ার আগে চাচাকে বলছিল যে আমি তোদের বাপ, আমি তোমার চাচা, আমি মারা গেছি, আমার এই জায়গায় কবর ছিল, কিন্তু তোরা আমার ভালোভাবে যত্ন নাও নাই, ভালোভাবে টেক কেয়ার করো নাই, এবং তোদের মৃত্যুটা হবে খুব কষ্টের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। দাদি মারা যাওয়ার আগে দাদি ঠিক এই স্বপ্নের কথাটাই বলতেছিল, যেটা আমি পরে বুঝতে পারছি। তো এই স্বপ্নের কথা বলার পর দাদিও মারা যাওয়ার পর ব্যাপারটা আমরা এলাকার হুজুরের সঙ্গে ডিসকাস করি, এই ঘটনাগুলো সব খুলে বলি। তো হুজুর সলিউশন দেয় যে যে জায়গায় কবরটা ছিল এই জায়গাটা আপনারা একটা ঘেরার মধ্যে রাখে দেন, এখানে যেন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা না আসে। সো তাদের কথা অনুযায়ী আমরা এভাবে ঠিকঠাক করে রাখছি। এবং পরবর্তীতে আমার আর একটা চাচা মারা গেছে, সে মারা যাওয়ার আগে কোনো স্বপ্ন দেখে নেই, স্বাভাবিক মৃত্যু। সো এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আমাদের আপুর কাছে। এবং আপনি এসছেন খুলনা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কষ্ট করে এসছেন। আপনার ঘটনা চলে যায় আমরা। জি। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আমার আম্মু নিজে এটা এক্সপিরিয়েন্স করছে। এটা হচ্ছে আম্মুর দাদাবাড়ি নানাবাড়ি দুইটাই হচ্ছে ফরিদপুর জেলায়। তো দাদাবাড়িটা হচ্ছে ফরিদপুর জেলার আলমপুর গ্রামে। তো আম্মু অনেক আগে, আম্মুর বিয়ের অনেক আগে, আম্মু একবার তার দাদাবাড়িতে বেড়াতে যায়। যাওয়ার পরে মানে সাধারণত গ্রামের বাড়িতে অনেক ভিটা থাকে, সেখানে অনেক বিভিন্ন ফল গাছ থাকে। তো আম্মুদের মানে আম্মুর কথা হয় যে আম্মুর দাদির সঙ্গে ফুপুর সঙ্গে যে আমরা কাল সকালে অমুক একটা ভিটায় আম কুড়াতে যাবো। তো ঠিক আছে, আম কুড়াতে যায়। পরের দিন তারা অনেক ভোরে মানে অন্ধকার থাকতে 3 জন বের হয়ে যায় আম কুড়াতে। তো আসলে যেই ভিটাতে আম কুড়াতে যাওয়ার কথা ছিল, ওই ভিটার পরে আরেকটা ভিটা ছিল যেখানে আম্মুর বড় ফুপু ওই ভিটার একটা আম গাছের সঙ্গে গলায় দড়ি নিয়ে সুইসাইড করেন। তো আমরা যখন আম খুঁড়তে যাওয়ার পরে দেখে যে আম্মুর একটা চাচি আম্মুদের আগেই সেখানে চলে গেছে এবং সে আম কুড়াচ্ছে। তো স্বাভাবিক যেরকম আম তাদের পাওয়ার কথা তারা সেটা পাচ্ছে না, অনেক কম আম পাচ্ছে। এবং যেহেতু তার চাচি আগে চলে গেছে, সে বেশি বেশি আম কুড়াই নিচ্ছে এবং আমাদের থেকে বেশ 5-7 ফিট সামনে সে আম কুড়াচ্ছে এবং নিয়ে যাচ্ছে। তো তারপরে আম্মুর দাদি বলে যে নব তুমি আসছো, তা আমাদের ডেকে আনলা না কেন, আমরা একসাথে আসতাম, এভাবে বলে। তারা পিছন থেকে অনেকবার তাকে ডাকে আম্মু সেই চাচিকে, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। বরং সে হচ্ছে আগে থেকে আরো দ্রুত গতিতে আম কুড়াতে কুড়াতে হাঁটতে হাঁটতে সামনের ভিটার দিকে চলে যায়। তো অনেক দ্রুত যখন সে চলে যাচ্ছে তখন আম্মুর দাদি, আম্মুর ফুপু 3 জনেই খেয়াল করলো যে সে হাঁটছে কিন্তু তার পা মাটিতে নাই, মাটি থেকে 1-2 ফুট উপরে। সে অনেক দ্রুত হেঁটে ওই আম্মুর ফুপু যে ভিটাটায় সুইসাইড করছিল ওই ভিটার দিকে চলে যাচ্ছে। এটা দেখার পরে আম্মু ভয় পায়, অনেক ভয় পাওয়ার পরে আম্মুর দাদি তাদেরকে নিয়ে অনেক দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে। এটাই হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই এবং আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আরেকবার বলতে হবে। লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা, আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসলে তো আমি প্রথমে আমার বড় ভাইয়ের সাথে ঘটনাটা শেয়ার করি। তো আমি বেশিরভাগ সময় মানে লাইফের অর্ধেকটা সময় বাইরে পড়ালেখা করছি। তো অনেকদিন পরে যখন বাড়িতে গেলাম তখন
আমার দাদা আমাকে একটা কাজ বলছিল। আমি বলে রাখি, আমাদের ওই সময় যে সময় ধান চাষ হয় তখন আর কি জমিতে সেচ দেওয়া লাগে। তো আমাদের জমিগুলো এমন ছিল, মাঝখানে পুকুর, জমিতে সেচ দেওয়ার জন্য পুকুর থেকে পানি দেওয়া লাগতো। তো ও আমাকে বলছিল তুই সন্ধ্যার সময় যাস, ছোট মেশিনটা আনতে হবে বাড়িতে। তা আমি ভাবলাম এতদিন পরে বাড়িতে আছি, আসার সাথে সাথে কাজ দিল। তা আমি ওর কথা কেয়ার না করে আমি আর ওকে আনতে যাইনি। তো সন্ধ্যার পরে ও যখন বাড়িতে ফিরলো তখন আমার বললো তুই তো গেলি না, এখন চল আমার সাথে, যেতে হবে, আর্জেন্ট যেতেই হবে, তুই আমার সাথে না গেলে হবে না। তো আমি গেলাম, যাওয়ার পরে মেশিনটা ওকে তুলে দিয়ে বাড়িতে আসলাম। যখন সন্ধ্যার সময় খেতে বসলাম তখন আমাকে বললো তুই তো গেলি না ওখানে, আজ আমি যা দেখছি তাহলে আমি আর ফিরে আসতাম না। বললাম কি দেখছিস? তখন ও বললো যে আমি যখন ওখানে মেশিনটা খুলে দাঁড়িয়ে আছি তখন আর কি কেউ তুলে দেওয়ার মতো লোক পাচ্ছি না। তখন কিছুক্ষণ পরে দেখে হঠাৎ একটা লোক জমির আল যেটা বলে, জমির যেটা পাশ দেয়া হেঁটে যাচ্ছে। তখন আমি ওনাকে ডাকলাম বারবার, কিন্তু আমার কথা কানে তুললো না। আমি রাসেল ভাই পুকুরটা 20 থেকে 25 হাত হবে। তা দাদা এক পাশে দাঁড়ানো আর ওই লোকটা অপোজিট পার দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার দাদা বারবারই ওই লোকটাকে ডাকছে, কিন্তু সে লোকটা শুনছে না। তো এক পর্যায়ে দাদা বলে যে লোকটা কি কানে কালা বা শুনতে পায় না যে আমি ওনাকে বারবার হেল্প করতে বলছি, হেল্প করতেছে না। তখন ও এই কথা বলার পরে খুব রেগে গিয়ে ওই লোকটাকে একটু ডাক দেয়। যখন ওই লোকটাকে রেগে গিয়ে ডাক দেয় তখন দাদার দিক যখন ফিরে তখন দাদা যে দেখছিল যে লোকটা আসলে ভয়ঙ্কর রূপ, একদম বিভৎস চেহারা, চোখ নেই বললেই চলে। ও এটা দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় দেওয়ার পরে কিছু যাওয়ার পর যখন ব্যাক করে তখন দেখে যে ওখানে কিছুই নেই, একদম ফাঁকা। তখন ও আসে বাড়িতে এসে আমাকে নিয়ে তারপর মেশিনটা আনতে যায়। এটা ছিল প্রথম ঘটনা। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো, এবং আপনি কোথা থেকে আসছেন এটা একটু প্লিজ বলে দিন। আমি রনি, ধানমন্ডি থেকে এসেছি, দেশের বাড়ি দিনাজপুর। ওকে, আমি আগেই বলছিলাম যে আমার পুরো আমার চাচারা যৌথ ফ্যামিলিতে ছিল, যৌথ ফ্যামিলিতে আছে। তো এই যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার ছোট চাচার ছেলে রাজু ভাইকে নিয়ে। রাজু ভাই 2006 সালে এসএসসি দেওয়ার পর এসএসসির আগে টেস্ট পরীক্ষা দেওয়ার পর যে ফাঁকা সময়টা ছিল, সেই ফাঁকা সময়ে প্রচুর পড়াশোনা করতো, প্লাস বিকালবেলা করে খালি পায়ে হাঁটে বেড়াইতো। তো এমনই একদিন সে ও তার দুই বন্ধু 3 ভাই মিলে নদীর পাড়ে গেছে ঘুরতে, হাঁটতে। ভালো কথা বলে রাখি, ওই সময় রাজু ভাই খুবই পড়াশোনা করতো, প্লাস নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তো। তো বিকালে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা আর মাথায় ছিল না রাজু ভাই। তো যখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান পড়ে গেছে, রাজু ভাই চিন্তা করলো যে এখানেই কোথাও নামাজটা পড়ে নেই, নামাজটা কাজা করা ঠিক হবে না। তো বাকি যে ভাইগুলো ছিল ওরা বললো যে না, এই জায়গাটা খুব একটা সেফ না, একটু কষ্ট করে বাসায় যাই, দেরি হয়ে গেল সেখানে পড়ে। ও না, কাজা করার দরকার নাই, এখানে পড়ে নেই আমি, তোর দরকার হলে যা। ঠিক আছে। তো রাজু ভাই এটা জিনিস লক্ষ্য করেনি যে যেখানে নামাজ পড়ছিল সেই জায়গায় তার একটু পাশে আর কি নদীর পার, আর সেখানে ছিল শ্মশান ঘাট হিন্দুদের। সো রাজু ভাই এটা আসলে খেয়াল করে নেই। সো এই জায়গায় নামাজ কালাম পড়ে রাজু ভাই বাসায় চলে আসছে। বাসায় আসার পর কিছুক্ষণ পর বাকি চাষতো ভাইগুলো মিলে বলছে যে একটু বাজার থেকে ঘুরে আসি। তো ঠিক আছে যাই। বাজার যাওয়ার পথে বাজারের আগে ছিল মসজিদ। তো 3 ভাই মিলে যখন মসজিদ যাচ্ছিল, রাজু ভাই মসজিদের সামনে যায় হঠাৎ করে অন্যরকম আচরণ করা শুরু করলো, স্বাভাবিকের থেকে অন্যরকম, যেটা স্বাভাবিক না। যেমন মেয়ের কণ্ঠে বলতেছে যে আমি সামনে আগাবো না, আমি যাব না, তোরা এরকম করতেছিস কেন, আমাকে ছাড়ে দে, আমি ওই জায়গায় যাবো। তো বাকি যে ভাইগুলো ছিল হঠাৎ এগুলো দেখে, আচরণ দেখে ভয় পাওয়া যায় এবং রাজু ভাইকে নিয়ে ব্যাক করে বাসায় আসে। মানুষজন জোরাজোরি হয়ে গেছে যে শুনছে ব্যাপার কি, ঘটনা কি। পাশে যে ওঝা ছিল খবর দিয়ে আনা হয়েছে, ওঝা আসে দেখে যে এই অবস্থা। উনি বলে যে এটা আসলে জিনে আসর করছে বা ভূতে আসর করছে, ওদের ভাষায় যেটা বলে এটা আর কি। তো এটা তাড়ানোর জন্য তুলা রাশি দরকার হবে। তুলা রাশি তো কেমন করে ছাড়াই সেটা আমরা জানবো না, তারপরে কি হলো আমাকে সেটা বলো। আচ্ছা। তো এভাবে তুলা রাশির একজন খোঁজার পর ওকে বিভিন্ন ধরনের করার পর যেভাবে করে আর কি আমরা জানি, রিচুয়াল করে। হ্যাঁ, তারপরে একটা ঘটনা এখানে বলা দরকার আসল ভাই, যে যেভাবে ওকে ছাড়াইলো এটা সবাই জানে। ছাড়ার পর বলছিল যে আমি একটা প্রমাণ চাই যে তুমি চলে গেছো বা ছাড়ে দিছো। ও আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে যাবো। তো ওই চাস্তো ভাইয়ের বাড়িটা ছিল মাটির বাড়ি, আর চাল ছিল আপনাদের জানার কথা টিনের চাল। তো টিনের চালে 3টা খুঁটি দিয়ে চালটা আটকানো ছিল। ও বলছিল যে মাঝখানের খুঁটিটা আমি ভাঙিয়ে দিব,
না, যে কোনো একটা খুঁটি আমি ভাঙিয়ে দেবো। আর ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি জানি না, মাঝখানের খুঁড়িটাতে আমি হেলান দিয়েছিলাম। আর হঠাৎ করে যখন স্বাভাবিক আচরণ চলে আসে, ঝট করে মাঝখানে খুঁটিটা ভাঙে যায় এবং পুরা চালটা নিচে পড়ে যেতে চায়। কিন্তু অস্বাভাবিক হলেও সত্য যে আমি সেই হাত দিয়ে পুরো চালটা আটকাইতে সক্ষম হয়েছিলাম। তারপর থেকে রাজু ভাই মোটামুটি সুস্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের আরো একজন অতিথি, আমরা চলে যাব তার কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা জি, ফ্রম গোপালগঞ্জ। তো আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এটা আমার এলাকায় ঘটা একটা ঘটনা। গত বছর উপজেলা মানে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের সময় গতবারে। তো রাসেল ভাই, আপনি হয়তো জানেন, গ্রামে যারা বড় হয় তারা একটু দুষ্টমি করে, যে কারো বাড়ির থেকে চুরি করে এনে কিছু খাওয়া দাওয়া, অনেক মজার জিনিস যেটা। 3 জন ফ্রেন্ড ডিসাইড করে যে পাশের বাড়ি থেকে কিছু চুরি করে এনে মানে হাঁস চুরি করে খাবে। তো আমি আপনাকে একটা ইনফর্ম করে রাখি, আমাদের গ্রামটায় এখনো বলতে গেলে প্রত্যন্ত এলাকা, একদম বিলের মধ্যে এখনো কিছু কিছু বাড়ি আছে যেগুলো যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে নৌকা ব্যবহার করতে হয়। তো ওরা চিন্তা করে যে নৌকা নিয়ে পাশের বাড়িতে যাবে 3 জন, তো হাঁস চুরি করে এনে খাবে, রাতে মজা করবে অনেকেই। রাত যখন 12টা বেশি বাজে, তোরা 3 জন মিলে পাশের বাড়িতে যায়। তো একজন বলে যে তোরা 2 জন এখানে বস নৌকায়, আমি যখন নিয়ে আসবো তখন চলে যাবো একসাথে। তো ওরা 2 জন নৌকায় বসে থাকে এবং ও হাঁস চুরি করতে যায়। কিন্তু ও যখন হাঁস চুরি করতে যায় তখন বাড়ির মালিক টের পেয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে গেলে তখন বাড়ির মালিক চোর বলে ধাওয়া দেয়। তো চোর বলে ধাওয়া দিলে তো যে 2 জন নৌকায় ছিল ওই 2 জন ওকে রেখে, যে চুরি করতে গেছিল ওকে রেখে নৌকাটা নিয়ে চলে যায়। ও কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ও ভাবে কি আমি তো এখানে থাকলে মার খাবো, তো আমি জলে মানে পানিতে ঝাঁপ দিই। তো পানিতে ঝাঁপা মানে সাঁতার কাটতে থাকে। ও সিদ্ধান্ত নেয় যে বিলের মধ্যে যে পুকুর আছে, পুকুর পাড়, যেখানে পুকুর পাড়ে গিয়ে উঠবে। এবং আমরা জানি পুকুর পাড়ে অনেক গাছ থাকে, সেখানে তাল গাছ আছে এবং হিজল গাছ আছে অনেক। তো চিন্তা করে সামনে একটা পুকুর আছে, তো আমি পুকুর পাড়ে গিয়ে উঠবো এবং সকাল হলে ওখান থেকে আমি চলে আসবো, যাতে আমাকে কেউ সন্দেহ না করতে পারে। ওই পুকুর পাড়ের দিকে উদ্দেশ্য করে রওনা দেয়, 7টায় থাকে। ও যখন পুকুর পাড়ে উঠতে যাবে তখন দেখে যে হিজল গাছের উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে এবং ও যখন উঠতে যাবে তখন ওকে হাত দিয়ে ডাকতেছে, কাছে কাছে। ঠিক আছে, ও এটা দেখে মানে বিভ্রান্ত হয়ে একদম ভয় পেয়ে ও ব্যাক করে বাড়ির দিকে রওনা। 7টায় যখন বাড়ির দিকে উঠতে যাবে তখন দেখতে পায় যে আপনি ওখানে যে খাটলা দিয়ে উঠবে, তখন ওই খাটলার সামনেই একটা কবর দেওয়া ছিল, যে কবরে একটা বয়স্ক মহিলাকে কবর দেওয়া হয়েছিল। তো চিন্তা করে যে আমি এখান দিয়ে উঠবো। তো যখন ঘাটলাতে উঠতে যাবে তখন দেখে ওই কবরের উপর একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে ওকে কাছে হাত দিয়ে কাছে রাখতেছে ইশারা দিয়ে। তখন ওখানেই ও ওইটা দেখেই সেন্সলেস অবস্থায় ঘাটলাতে পড়ে থাকে। তখন সকালবেলা যখন সবাই ঘাটলাতে আসে থালা বাসন মাজতে, তখন দেখে যে ওখানে ও সেন্সলেস অবস্থায় পড়ে আছে এবং ওকে ওখান থেকে নিয়ে যায় এবং প্রায় 1.5 থেকে 2 দিন পরে ওর সেন্স ফেরে। বিভিন্ন ট্রিটমেন্ট 1 সপ্তাহ পর্যন্ত ওর প্রচুর জ্বর থেকে 105-এর মতো এবং ডাক্তার কবিরাজ দেখানোর পরে দেন অসুস্থ হয়। সুস্থ হওয়ার পরে এই ঘটনাটাও শেয়ার করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ঘটনায় যাবো, আমাদের আরো একজন অতিথি আছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো স্যার, আমি গৌরীপুর থেকে আসছি, মাইমেসিং গৌরীপুর থেকে আসছি। আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি রাসেল ভাই মূল ঘটনায় যাচ্ছি। তো আমার ঘটনাটি হলো আমার মামাতো ভাইকে নিয়ে। তো আমার মামাতো ভাই 5-6 মাস আগের ঘটনা। তো আমার মামার বাড়ি নেচারি আপনার নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা বাত্তারগাটি গ্রামে, ভাটি অঞ্চল। তো আমার মামাতো ভাইয়ের নাম আব্দুল জলিল, তার বয়স 40 থেকে 45 হবে। তো উনি পেশায় একজন কৃষক ছিলেন। তো তার সংসারে তার স্বামী স্ত্রী ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তো আজ থেকে 5-6 মাস পূর্বে যে ঘটনাটি ঘটলো সেটা হলো, সারাদিন সে মাঠে কাজ করার পর সন্ধ্যার পর সে সাংসারিক কিছু টুকিটাকি বাজার করার জন্য সে হাটে গেল আর কি। তো বাজারের নামটি ছিল বউবাজার। তো আশা করি মোহনগঞ্জের মানুষ শুনতে পাচ্ছেন, বিষয়টা জানেন। তো বউবাজারে সে যখন পৌঁছায় তখন আনুমানিক মাগরিব পেরিয়ে যায়, সন্ধ্যার মাগরিবের পরে সে রওনা হয়।
তো রাসেল ভাই গ্রামের বাজারগুলোর যে অবস্থা সেটা হয়তো আপনি অবগত আছেন যে গ্রামের দোকানগুলোতে আপনার টিভি রাখা হয়, সেখানে চা টিভি শো দেখানো হয়। গ্রামের কৃষক যারা সারাদিন মাঠে কাজ করে তারা দোকানে এসে টিভি শো দেখে এবং চাটা খায়, সময় কাটায়। তো আব্দুল জলিল আমার মতো ভাই সে মাগরিবের পরে দোকানে আসে, টিভি শো দেখে কিছুটা সময় কাটায়। তো কাটানো এক পর্যায়ে সে রাত যখন একটু বেশি হয়ে যায় তখন সে বাড়ি ফেরার পথে সে বাজার করবে এই ভেবে সে হাটে যায়। তো কিছু টুকিটিকে বাজার করার পরে যখন সে মাছের বাজারে যায় তো বলে রাখে রাসেল ভাই সে ইলিশ মাছের প্রতি প্রচন্ড লোভ ছিল তার। তো ওই দিন বাজারে প্রচুর ইলিশ ছিল, তো সে লোভ সামলাতে পারেনি, বেশ কয়েকটি বড় সাইজের ইলিশ মাছ কেনার পর ব্যাগ ভর্তি করে সে যখন যাচ্ছিল তো রাসেল ভাই যাওয়ার আগে আমি রাস্তার একটু বিবরণ দিচ্ছি। তো উত্তরমুখী হয়ে যে রাস্তাটি বাত্তারগাছি গ্রামের দিকে চলে যায় সেটি লম্বা রাস্তা, মানে এই রাস্তা ব্যবহার করলে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে, এবং উত্তর পশ্চিমমুখী হয়ে যে রাস্তায় চলে গেছে বাত্তারগাছি গ্রামের দিকে সেটা শর্টকাট রাস্তা, সেটা 15 মিনিট সময় লাগে। তো রাসেল ভাই তো শর্টকাট যে রাস্তাটি উত্তর পশ্চিমমুখী চলে গেছে, তো আমার মূল ঘটনাটি এই রাস্তাটি নিয়েই। তো ওই রাস্তা কিছু দূর যাওয়ার পরে হাতে বাম পাশে, মানে বাজার থেকে ফিরতি পথে হাতে বাম পাশে করে একটি বহুদিনের পরিত্যক্ত একটি শ্মশান ঘাট, তার মধ্যবর্তী স্থানে আছে একটি তাল গাছ, বিকট মানে অনেক বড়, আর তার পাশে আছে একটি কবরস্থান। তো গ্রামের মানুষের বয়ান অনুযায়ী যেটা আমি জানি যে এখানে সচরাচর মধ্য দুপুর এবং সন্ধ্যার পর কোনো মানুষ যাতায়াত করে না, কারণ এটি তারা যেটা বলে যে এই তাল গাছের মাঝে কোনো একটা অশুভ কোনো অবয়ব থাকে। তো এখানে অলরেডি আমি অত্র এলাকায় 3-4 জনের এরকম ঘটনা ঘটেছে, তারা আপনার এখন পর্যন্ত জীবিত থাকে নাই, মারা গেছে। তো আব্দুল জলিল এই বিষয়টি প্রতি তার ধারণা ছিল, এই ঘটনাগুলো সে জানতো। তো সে একটু আপনার একটু ছিল আর কি, তেরা টাইপের ছিল, মানে এক প্রকার ছিল। তো সে এবং সাহসী ছিল। তো ওই দিন সে এটা পরকনে রাত, তখন যখন সে বাজার থেকে ফিরছে তখন আনুমানিক রাত 10:30 থেকে 11টা হবে। তো সে যখন চিন্তা করলো সেই শর্টকাট রাস্তাটাই ব্যবহার করবে, তো সাহস করে সে যখন গেল, যাওয়ার পরে যখনই এক সময় যখন শ্মশান ঘাট, তাল গাছ এবং কবরস্থানটি ক্রস করতে যাবে তখন একটি গরম হাওয়া তার গায়ে এসে লাগলো। তখন একটু অস্বস্তি ভোগ করার পর কিছুক্ষণ পর সে থমকে গেল, থমকে চারপাশে একটু নজর দিতে দেওয়া শুরু করলো যে কথা মানে কোথা থেকে এখন ঝড় বাতাস নেই, হঠাৎ করে গরম একটা হাওয়া লাগলো তার কাছে। আচ্ছা, তারপরে একটা পচা দুর্গন্ধ আসলো তার নাকে, তো সেটা সে সহ্য করতে পারেনি, হাত দিয়ে নাক চেপে সে কোনো মতে যাওয়ার চেষ্টা করতে থাকলো, এই শ্মশান ঘাট এবং কবরস্থানটি ক্রস করার চেষ্টা করতে থাকলো। কিন্তু কেমন জানি তার পা এবং শরীর অবশ হয়ে যাচ্ছিল, কোনো অবস্থাতে সে ক্রস করতে পারছিল না। এইভাবে সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে কোনো এক সময় ঘন্টাখানিক অথবা 30 মিনিটের মতো হবে আর কি, এরকম সে নিজের সাথে নিজে লড়াই করে। তারপরে এক সময় সে কোনো রকম বাড়িতে পৌঁছানোর পর তো তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। তো তখন আমার মামাতো ভাই সুস্থ ছিলেন। তো ওনার স্ত্রী তাকে পানি পড়া এবং যা গ্রামের মহিলারা করে সেটা করে পানি পড়া খাওয়ায়। তো আব্দুল জলিলের অনেক শখ যে ইলিশ মাছগুলো সে শখ করে কিনে আনছে, তো আজকে রাত্রি সে খাবে। তো তার স্ত্রীকে বলে, তার স্ত্রী বলে যে আজকে রাত্রে খাওয়া দরকার নেই, সকালে তোমাকে এনে দিই। কিন্তু উনি একটু আগে বলেছে একটু এক প্রকার টাইপের, তো নাকি বাধ্য করে তার স্ত্রীকে রান্না করার জন্য। তো ওই দিন মধ্য রাত্র হয়ে গেছে, 1-1:30 বেজে গেছে, তখনও সেই ইলিশ মাছগুলো রান্না করছে এবং খাইছে। খাওয়ার পরে আসলে ভাই ঘটনাটি এখানে শেষ হতে পারছে, কিন্তু ঘটনাটি আর কিছু যোগ করতে হচ্ছে। সেটা হলো সকালবেলা ফজরের পরে আমার ভাই মামাতো ভাই আব্দুল জলিলের অবস্থা শোচনীয় আকার ধারণ করে, মানে তার গায়ে জ্বর আসে এবং রক্ত বমি করতে থাকে এবং পেট ব্যথা এবং থেমে থেমে আর কি খিঁচুনি আরম্ভ হয়। তো তিনি ঘাবড়িয়ে যান এবং আমার মামাতো ভাইয়ের স্ত্রী তার পরিবারের সবাইকে ডেকে আনে, প্রতিবেশী ডেকে আনে, রাত্রে ঘটনাটা বলে, শেয়ার করে এই ঘটনা হয়েছিল। তো অনেকে বলতেছে তাকে কবিরাজ দেখানোর জন্য এবং ডাক্তার, অনেকে বলতেছে আবার তাকে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু রাসেল ভাই সব কবিরাজ এবং ডাক্তার সব ধরনের চিকিৎসা করার পরেও আমার মামাতো ভাই 4-5 দিন তারপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যায় আর কি।
তো এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ ঘটনায়, এবং আমাদের একজন অতিথি এখানে আছেন, তিনি ঘটনাটা শোনাবেন। আপনার নামটা আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনা যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা ফ্রম গোপালগঞ্জ। তো আসলে আমার সাথে ঘটা একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। জি। তো ঘটনাটা হচ্ছে গত বছর এই বর্ষার দিনে। তো এই গত বছর এই সময় আমাদের এলাকায় চোরের একটু উপদ্রব বেড়ে যায়। আচ্ছা। তো আমি এই বন্ধের সময় আমি তো বাড়িতে থাকলাম। তো আমি চাইলাম যে ঘরে না ঘুমাই একটু বাইরে, আমাদের এলাকায় কারেন্ট নেই এখনো। কারেন্ট আপনি ছোট করে বলতে পারলে হয়তো দুটো ঘটনায় বলতে পারবেন, খুব ছোট ছোট করে দুটো তো বলবেন। আমি পাশে একটা ঘর আছে, একটা কার্যালয় ছোট আমার ঘরের পাশে। তো ওখানে গিয়ে ঘুমাই। তো আমার মা বলে যে চোরের খুব খারাপ অবস্থা, তো মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোনটা ঘরে রেখে যা, আর যে ছোট মোবাইলটা আছে ওটা নিয়ে যা বাড়ি। তো আমি ওখানে মোবাইলটা রেখে ঘুমাই। আমি ওখান থেকে বর্ণনা দিই, ঘরটা হচ্ছে পাটাতন করা এবং জমি থেকে যে উঁচু একটু, এবং পাশে হচ্ছে একটা খাল, পিছনে ঘরটার পিছনে খাল, ডান পাশে একটা সাঁকো চার, এবং চারের সাথে লাগানো একটা জাম গাছ, এবং ঘরটার একটা দরজা আছে এবং চারপাশে খোলা। চারপাশে খোলা বললে ভুল হবে, এক পাশে মানে আপনার শাটারের মতো যেটা বলে, আর জানলা কোনো নেই, শাটার নেই। তো আমি ওই যেদিকে শাটার ওপেন করা একদম ওইদিকে মাথাটা দিয়ে, মানে যেদিকে আপনার জাম গাছ ওইদিকে মাথাটা দিয়ে ঘুমাই। তো আমি যখন ওখানে 3-4 দিন ঘুমালাম, তখন প্রথম দিকে আমি খেয়াল করতাম যে ওই মনে হচ্ছে যে কেউ খাল পাড়ি দিয়ে, মানে পানি ছাপিয়ে কেউ আসছে। আসার পরে মনে হচ্ছে আমার টিনের উপর দিয়ে মানুষ হাঁটছে, খুব বড় বড় পা ফেলে শব্দ হচ্ছে। এবং আপনার যে জাম গাছটা আছে, জাম গাছের একটা মাত্র ডাল, মাত্র আর কোনো গাছের পাতা নড়ে না, কোনো কিছু না, শুধুমাত্র একটা ডালে এই টিনের উপর দিয়ে যাওয়া আসা করতেছে এবং বিকট শব্দ হচ্ছে। তো এরকম প্রথম 2-1 দিন ঘটনাটা ঘটে। আমি কি সাথে শেয়ার করি না, কারণ আমি জানি ওখানে আমার ঘুমটা ভালো হয়, আমার সাথে যাই ঘটনা কেন আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো আমি ভয় পেলেও আমি কেয়ার করিনি। তো এরপরে ঘটনা ঘটে, প্রথমে সন্ধ্যার দিক প্রচন্ড বৃষ্টি হয়, নেক্সট গভীর রাত্রে খুব ভালো। তো আমি যেহেতু বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক ঠান্ডা, ঘুমটা গভীর ঘুমে আসি। তো এইভাবে আমার রাসেল ভাই, যেহেতু ঝাপটা আমি বললাম যে এটা শাটারটা খুলে আমি ঘুমানো, জাম গাছের পাশে একদম মাথা ধরে, তো আমার চুল তো প্রচন্ড ভাবে টান দেয়, খুব ভাবে টান দেয়। আমি তৎক্ষণাৎ উঠে লাফাই উঠে চোর বলি এবং দেখে কেউ নেই, এখানে কিছুই নেই, সমস্ত লোক এক হয়ে যায়। আমার বাসে যারা ঘুমানো ছিল সবকিছু, আসলে এমন কোনো পরিস্থিতি ছিল না ওখান থেকে যাওয়ার, যেহেতু ওখান থেকে উঠতে হলেও অনেক উঁচু, উঠতে হলেও সময় লাগবে, সহজে যাওয়া সম্ভব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা দেখেছেন সেটা আসলে চোর ছিল না, এবং যে আমার সাথে যেতে করছে অবশ্যই অন্য কিছু ছিল। তার এত দ্রুত ওখানে পালানো কোনোভাবে কোনো উপায় নাই, আপনি যে জায়গায় থাকেন, এবং তার কারণে খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। আপনার কি মনে হয় কি থাকতে পারে এটা? রাসেল ভাই, আমার জানা মতে আমাদের ওই এলাকায়, আমি বলছিলাম আমাদের খালপাড়িতে, গত বিষয়টি আমি যখন 17 মার্চ আসছিলাম, খালপাড়িতে অনেক মৃত যারা মানে সুইসাইড করে এদেরকে রাখা হয় বেশিরভাগ সময়। এটা অনেক মানুষ জানে আমার এলাকায়, এবং হয়তোবা কোনো আত্মা বা অশরীর হতে পারে, যেহেতু খালপাড়ি ছিল। আচ্ছা, আর আরেকটা ঘটনা বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার কোন একটা কাজে, খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে আমার স্টুডেন্টের এক কাজিনের ঘটনা, আমি পড়াচ্ছিলাম, তো এই সময় আমার তার কাজিন এসে হাজির হয়। তো ওনার কাছ থেকে শেয়ার করা শোনা ঘটনাটা, ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের দিকে, আমি উল্লেখ করছি না কোনো কিছুই। তো ওনার এক ভাইপো আছে, ক্লাস 7 পড়ে, নাম জীবন। তো ওর সাথে ঘটনা ঘটে, ও মাঠে খেলতে যায়, মাঠে খেলতে গিয়ে যখন বাড়িতে ফিরে, তখন আর কি একটা কালো বিড়াল দেখে তাল গাছের নিচে বসে আছে। তো যেহেতু একটু দুষ্টু টাইপের ছেলে, ও বিড়ালটাকে লাথি মারার পরে বিড়ালটা তাল গাছ দিয়ে উপরে চলে যায়। তো যখন কিছু দূর যাওয়ার পরে দেখে বিড়ালটা ওখানে নেই। তো বাসায় এসে ও কেউ কিছু না বলে ও স্বাভাবিক হয়ে থাকে। একদিন পরে ও আর কি বলে ওর ফ্যামিলির সবাইকে, ডিয়ার লিসেনার, বাছাইকৃত ভূতে ফিল্ম আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং প্রত্যেক দিন বাছাই পর্ব ভূতে ফিল্ম পাওয়ার জন্য